হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করতেছি আমাদের টার্গেট 95 সিরিজের একটা নতুন ক্লাসে। সো আমি আজকে তোমাদের সাথে আছি, তোমাদের অমিয় ভাইয়া, বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ফাইনাল ইয়ারে পড়াশোনা করতেছি। সো আজকে আমাদের আলোচ্য বিষয় কি? হায়ার ম্যাথে চ্যাপ্টার নাম্বার 14, সম্ভাবনা। ঠিক আছে। সো এই ক্লাসটাতে আমি একদম বেসিক থেকে স্টার্ট করে রিসেন্টলি যে কোয়েশ্চেনগুলো তোমরা বোর্ডে ফেস করছে, রিসেন্ট ব্যাচের পোলাপান, ওগুলো দেখাই দিব। একদম বেসিকটা আলোচনা করবো, যাতে তুমি এই ক্লাসটা করার পরে তোমার অন্য কোয়েশ্চেন সলভ করা নিয়ে কোনো প্যারা খাইতে না হয়। ঠিক আছে। সো আমরা আজকে পড়বো হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি, তাই না? আর একটা ভালো কথা, এই ক্লাসটা কিন্তু বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনের বোথ স্টুডেন্টসই করতে পারবে। ঠিক আছে। তো তুমি যেই ভার্সনেরই হয় এই ক্লাস করতে কিন্তু কোনো প্যারা নাই। আই থিঙ্ক এটা বাংলাদেশে খুব কম জায়গায় আছে, তুমি দেখবে বাংলা ভার্সনের পাশাপাশি ইংলিশ ভার্সনেরও ওয়ান শট ক্লাস এগুলো আছে। ঠিক আছে। সো আশা করি সবাই বুঝতে পারবে। দেন এগেইন কোনো কোয়েশ্চেন যদি থাকে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাই দিও। সো সম্ভাবনা বা প্রবাবিলিটি জিনিসটা কি? এটা বাস্তব এক্সাম্পল দিই। তোমরা কয়েক মাস পর এসএসসি পরীক্ষা দিবা, রাইট? তোমরা হচ্ছে আমাদের এসএসসি 26 ব্যাচ। সো তোমরা যখন পরীক্ষার হলে যাবা তখন একটা ঘটনা ঘটবে, যেই ঘটনাটা একদম শিওর হবে, শিওরলি হবে, একদম হবে 100%। সেটা কি? সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে একটা সিকিউ, এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ কোয়েশ্চেন তুমি অবশ্যই পাবা। তার মানে কি? তোমার এসএসসি পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে একটা সিকিউ কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি বা সম্ভাবনা কত? 100%, তাই না? আচ্ছা, যেই সকল ঘটনা একদম 100% শিওর ঘটবে, যে সকল ঘটনা ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি 100%, সেটাকে আমরা কি বলি জানো? চলো আমরা শিখি সম্ভাবনার ফার্স্ট টপিক, নিশ্চিত ঘটনা বা সার্টেন ইভেন্ট। তাহলে সার্টেন ইভেন্ট মানে কি? সার্টেন ইভেন্ট মানে খুব ইজি, যেই ঘটনাটা ঘটবে, যে ঘটনাটা নিশ্চিতভাবে ঘটবে, যেই ঘটনাটা নিশ্চিতভাবে ঘটবে। তার মানে সম্ভাবনা থেকে এক সেট সিকিউ যে তুমি পাবা, এটা একটা নিশ্চিত ঘটনা, কারণ ওই ঘটনাটা ঘটার সম্ভাবনা বা প্রবাবিলিটি 100%। মানে এই ইভেন্টটা 100% শিওর এটা হবে। ঠিক আছে। ওকে, তো আমি বেসিক জিনিসগুলো একটু গো থ্রু করি, দেন আমরা মেইন ম্যাথে ঢুকে যাব। সো সম্ভাবনা ফার্স্ট টপিক বুঝলাম, বাট অ্যাকচুয়ালি ফার্স্ট টপিক স্টার্টস ফ্রম হিয়ার। দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ভাইয়া, হোয়াট ইজ আ দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট? র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে আমি একটা পরীক্ষা করব, আমি একটা এক্সপেরিমেন্ট করব যেটা খুব র্যান্ডম, যেটা খুব র্যান্ডম। ঠিক আছে ভাই, তাহলে এটার সাথে অন্য এক্সপেরিমেন্টের পার্থক্য কি? এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমি যে এই পরীক্ষা বা এক্সপেরিমেন্টগুলো করব, ওইটার সবগুলা রেজাল্ট বা পসিবল সবগুলা রেজাল্ট, পসিবল যত রেজাল্ট হইতে পারে ওগুলো আমি জানি। পসিবল যত রেজাল্ট হবে ওগুলা আমি জানি। যদি এরকম একটা এক্সপেরিমেন্ট বা আমরা পরীক্ষা করি যেটার সম্ভাব্য সকল ফলাফল আমি আগে থেকেই জানি, তাহলে সেটাকে বলবো আমরা দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট। ভাইয়া এক্সাম্পল দিই তো, বুঝলাম না তো জিনিসটা, বুঝি নাই ক্লিয়ারলি। এক্সাম্পল হচ্ছে বলি, আমরা একটা কয়েন টস করবো। তোমরা ফুটবল খেলা দেখছো, ক্রিকেট খেলা দেখছো, যে কোনো স্পোর্টসে কয়েন টস জিনিসটা কিন্তু খুবই কমন। যে কোনো স্পোর্টসে কিন্তু ভাইয়া কয়েন টস জিনিসটা কিন্তু খুবই কমন। এখন একটা কয়েন টস থেকে আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে, র্যান্ডমলি একটা কয়েন ফ্লিপ করলাম, টস করলাম। তো এই যে কয়েনটা আমি টস করলাম, এই টসের মধ্যে কিন্তু আমি আগে থেকেই জানি যে এই এই এক্সপেরিমেন্টের রেজাল্ট দুইটা হবে। কি কি হবে? হয় হেড আসবে, না হয় টেল আসবে। এর বাইরে কিছু আসবে না। সো আমি এই যে বলতেছি সম্ভাবনার দৈব পরীক্ষা জিনিসটা কি? আমরা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট দৈব পরীক্ষা করব, একটা এক্সপেরিমেন্ট র্যান্ডমলি করব, বাট ওখানে যে রেজাল্টগুলো আসবে, যে ফলাফলগুলো আসবে, সেগুলো আমি আগে থেকে জানি। ওকে, যেমন একটা কয়েন টসে আমি জানি দুইটা আউটকাম আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে, এর বাইরে কিছু আসবে না। ঠিক আছে। নেক্সট টপিক, ঘটনা বা ইভেন্ট। আমরা এই কয়েন টসটা নিয়েই ব্যাখ্যা করতে থাকি। ধরো আমরা যে একটা কয়েন টস করলাম, কয়েনটা টস করলে দুইটা জিনিস হতে পারে, হয় হেডস আসবে, না হলে টেইল আসবে, তাই না? এই যে হেড আসলো, একটা কয়েন টস করলাম, হেড আসলো, এই হেড আসা হচ্ছে একটা ঘটনা। আবার সিমিলারলি বলতে পারি, একটা কয়েন টস করলে টেল আসলো, টেল আসাও একটা ঘটনা। তাহলে হেড আসা একটা ঘটনা, টেল আসা একটা ঘটনা বা ইভেন্ট।
অর্থাৎ আমরা যে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষাটা করতেছি ওইটা এক্সপেরিমেন্টটা করলে কি কি হইতে পারে, কি ঘটনাগুলো ঘটবে বা কি কি ফলাফল আসতে পারে, প্রত্যেকে একটা ঘটনা। ক্লিয়ার? যেমন আমরা লুডো খেলছি ছোটবেলায়, লুডো খেলছো না, সাপ লুডো খেলছো না, এখন তো সবাই মোবাইলে লুডো খেলে। তো লুডোতে যখন আমরা ছক্কাটা মারি ওখানে কি কি আসতে পারে, 1 থেকে 6 পর্যন্ত যে কোনো নাম্বার আসতে পারে, 1 থেকে 6 পর্যন্ত যে কোনো নাম্বার কিন্তু আসতে পারে, তাই না? তাহলে লুডোটা যে আমি মারলাম এটা হচ্ছে একটা দৈব পরীক্ষা, 1 থেকে 6 যেই নাম্বারটা আসে প্রত্যেকে হচ্ছে একটা ইভেন্ট বা ঘটনা। ক্লিয়ার? আমি কি বুঝাতে পারছি? আই থিঙ্ক পারছি। পরের টপিক স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র এবং নমুনা বিন্দু বা স্যাম্পল পয়েন্ট। স্যাম্পল স্পেসটা কি? স্যাম্পল স্পেসটা হচ্ছে এই যে আমরা কয়েনটা টস করলাম, কি কি আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে। এই হেড আর টেলকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি তাহলে এইটাকে বলবো আমরা নমুনা ক্ষেত্র। কি বললাম? আমরা যে একটা দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট করলাম ওইখানে যেই সকল ঘটনাগুলো আছে ওই ঘটনাগুলোকে একত্রে আমরা বলবো নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। ঠিক আছে ভাইয়া, সবসময় কি হেড টেল হবে না? এটা তো গাধার মতো প্রশ্ন করলাম না আমি, বলো আমি গাধার মতো প্রশ্ন করলাম না। তুমি যখন যে এক্সপেরিমেন্ট করবা ওইটা অনুযায়ী তো নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস হবে, তাই না? তাই না? তো এখন আমি কয়েন টস করতেছি, তাহলে আমার কয়েন টসের সম্ভাব্য ঘটনাগুলো কি, হেড আসবে অথবা টেইল আসবে। হেড আর টেইল যদি একসাথে চিন্তা করি একটা সেট আকারে তাহলে আমি বলতে পারবো এটা নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। মানে এই ঘটনা বা এক্সপেরিমেন্টের জন্য, দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্টের জন্য যে ইভেন্ট বা ঘটনাগুলো আছে ওদের সেটটাকে বলবো নমুনা ক্ষেত্র, এবং প্রত্যেকটা ঘটনাকে ইন্ডিভিজুয়ালি আমরা বলবো নমুনা বিন্দু। মানে পুরো জিনিসটা একত্রে স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র, এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ঘটনাকে আমরা নমুনা বিন্দুও বলতে পারি। তার মানে ঘটনার নমুনা বিন্দু কিন্তু মোরলেস সেম জিনিস। বুঝাইতে পারছি ডিফারেন্সটা কোথায় ঘটনার নমুনা বিন্দুর মধ্যে? ঘটনা আমরা র্যান্ডমলি একটা এক্সপেরিমেন্ট করলাম, ওখানে যেই পসিবল আউটকামগুলো আছে, এই যে হেড আসতে পারে, টেইল আসতে পারে, প্রত্যেকে একটা ঘটনা। আর আমরা এটাকে কখন নমুনা বিন্দু বলতেছি, যখন আমরা জিনিসটাকে নমুনা ক্ষেত্র আকারে প্রকাশ করছি এবং নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেসের মধ্যে ইন্ডিভিজুয়ালি একটা ঘটনাকে নিচ্ছি, তখন ওদের একটা নাম আসা আলাদা করে নমুনা বিন্দু। মানে জিনিসটা অ্যাকচুয়ালি সেমই বুঝাইতেছে, তাই না? জাস্ট কোথায় প্রকাশ করতেছি, কোথা থেকে নিতেছি, ওটার উপর ডিফারেন্সটা। ঠিক আছে, ক্লাস কিন্তু তুমি 1x এ প্লে করতেছো, বাট আমি কিন্তু একটু তাড়াতাড়ি কথা বলতেছি, কারণ তোমার সামনে পরীক্ষা। এখন আমি একদম চামায় চামায় আস্তে আস্তে করে কথা বললে তো হবে না, তাই না? একটু তাড়াতাড়ি পড়তে হবে। আমি একটু গো থ্রু করে যাই টপিকগুলা। সমসম্ভাব্য ঘটনা বা ইকুয়ালি লাইকলি ইভেন্টস। ওকে, সো আমরা একটা কয়েন নেই, চলো আমরা আজকে একটা কয়েন নেই। আচ্ছা, এটা ধর একটা কয়েন, হ্যাঁ, সাপোজ এটা একটা কয়েন। কি এটা একটা ভাইয়া? এটা হচ্ছে আমাদের একটা কয়েন। এই কয়েনটাকে যদি আমরা টস করি, লেটস সে টস করলাম, কি কি হতে পারে ভাই? খুব সিম্পল কথা, কয়েন টস করলে ভাই হয়তো হেড আসবে অথবা টেল আসবে, তাই না? কয়েন টস করলে হয় হেড আসবে না হলে টেল আসবে। এখন তোমাকে একটা কথা বলি, এই যে টসটা করলাম, এই টসে হেড আসার সম্ভাবনা যতটুকু, টেল আসার সম্ভাবনাও কিন্তু ততটুকু, তাই না? কারণ আমার নমুনা ক্ষেত্রে নমুনা বিন্দু কয়টা আছে? 2টা আছে, একটা হেড একটা টেল। একটা হেড আছে একটা টেল আছে। তো আমি যখন টসটা করব তখন হেড আসার সম্ভাবনা যতটুকু, টেল আসার সম্ভাবনাও কিন্তু ততটুকুই, তাই না? কারণ কয়েন টস মানে আমার জিনিস আছে 2টা, হয় এটা হবে নাইলে ওইটা হবে। তার মানে আমি কি বলতে পারি না হেড আর টেল আসা, মানে এই পরীক্ষাটার ক্ষেত্রে হেড আসা টেল আসা সমসম্ভাব্য ঘটনা, মানে ওইটা হওয়ার সম্ভাবনা যতটুকু ওইটা মানে 50-50 সম্ভাবনা। বেসিক্যালি এটা একটু ভালো আমরা যদি বুঝতে পারি, যদি আমরা বলি এটা চান্স হচ্ছে 50-50। ওকে, তুমি পরীক্ষা ভালো করবা না হয় করবা না, তাই না? এরকম আর কি, হয় এই পার নাইলে ওই পার। ঠিক আছে, নেক্সট ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা জিতবে অথবা আর্জেন্টিনা জিতবে না, তাই 50-50 ঘটনা, জিততেও পারে নাও জিততে পারে, বাট ভালো চান্স আছে জেতার। বাট আমি যদি বলি ব্রাজিল নেক্সট ওয়ার্ল্ড কাপ জেতার সম্ভাবনা 50-50, তাহলে কিন্তু ভাই এই পড়ালেখা বাদ দাও ভাই, তুমি ব্রাজিল ফ্যান, তোমার পড়ালেখা দরকার নেই ভাই। কি কেন ভাই, কেন ব্রাজিল ফ্যান হলে কি সমস্যা? ব্রাজিল কি ওয়ার্ল্ড কাপ জেতার চান্স 50-50 জীবনেও না। এনিওয়েজ, সো ইকুয়ালি লাইকলি ইভেন্টস মানে কি 2টা ঘটনা ঘটার 50-50 চান্সেস। পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, এই সেম জিনিসটা আমি যদি তোমাকে আবার এই কয়েন দিয়েই ব্যাখ্যা করি,
আমি যদি তোমাকে আবার এই কয়েন দিয়ে জিনিসটা ব্যাখ্যা করি, ভাই কয়েন টসে আসে একটা হেড আসতে পারে, অথবা কয়েন টসে ভাই একটা টেল আসতে পারে। এখন ভাই হেড আসা আর টেল আসা দুইটাতে আপনি একটু আগে বললেন সমসম্ভাব্য ঘটনা। ইয়েস, কখন? যখন আমি টসটা করি নাই। টসটা আমি করি নাই, আমি চিন্তা করতেছি ভাই হেডও আসতে পারে টেলও আসতে পারে। বাট চিন্তা করো, টসটা করে ফেলছি, আসছে টেল। টেল আসলে হেড আসার কোনো সম্ভাবনা আছে? না। টেল আসার সাথে হেডও আসতে পারে না। মানে একটা ঘটনা ঘটলে সেটা অপরটার সাথে কোনো রিলেশন নাই, মানে কি পরস্পর বিচ্ছিন্ন। অর্থাৎ কি, হেড যখন আসবে তখন টেল আসার কোনো সম্ভাবনা নেই, যদি টেল চলে আসে তখন হেড কখনো আসতে পারবে না। অর্থাৎ এই দুইটা ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ, সমসম্ভাব্য, ওরা ইকুয়ালি লাইকলি, মানে ওদের হওয়ার চান্স 50-50, বাট যখন হবে তখন একজন আলাদা হবে আরেকজন আলাদা হবে, ওরা একসাথে কখনো হবে না। দ্যাট মানে আমি বলতে চাচ্ছি কয়েন টসে কখনো হেড যদি আসে টেল আসার কোনো চান্স, টেল আসবে না। যদি টেল আসে তাহলে হেড আসবে না। অর্থাৎ এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর বিচ্ছিন্ন। বিচ্ছিন্ন কেন? একটা হলে আরেকটা হবে না। বিচ্ছিন্ন আর সমসম্ভাব্য কেন? কারণ আমরা টস করার আগে বলতেছি যে ভাই এটা হইতে পারে ওইটাও হতে পারে, বা টস করার পরে এটা হয়ে গেলে আর ওইটা হবে না। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি। না বুঝলে একটু রিওয়াইন্ড করে আবার দেখে নিবা, বাট আই থিঙ্ক এটা খুব সিম্পল একটা জিনিস, বোঝা উচিত সবার। অনুকূল ফলাফল, টস করলাম, আমি বললাম হেডস, আসছে হেডস। তাহলে এখন যদি টস করি, টস করলে আসতে পারতো হেড, টস করলে আসতে পারতো টেল। যদি হেড আসে, যদি হেড আসে ওটা আমার পক্ষে গেল, যদি হেড না আসে তাহলে আমার বিপক্ষে চলে গেল। তাহলে আমার পক্ষে অনুকূল বা ফেভারেবল আউটকাম রেজাল্ট কোনটা? তুমি বলো ভাইয়া খুবই সিম্পল, আপনি যেহেতু টস করার সময় হেড কল দিছেন, তার মানে আপনার জন্য অনুকূলে বা আপনার ফেভারেবল অবস্থানটা কোথায়? হেড আসলে, তাই না? তাহলে সম্ভাবনার দৈব পরীক্ষার ক্ষেত্রে ধরো আমি একটা জিনিস চাইতেছি, এখানে ধরো আমি হেড চাচ্ছি। এই যে আমি হেড চাচ্ছি এবং আমার পক্ষে কে আছে? কয়েন টসে হেড আসা। দ্যাট মিনস আমার জন্য অনুকূল ফলাফল হচ্ছে হেড আসা। আমার জন্য অনুকূল ফলাফল হচ্ছে হেড আসা। এখন বলতে পারি ধরো ভাই আমি একটা ডাইস নিক্ষেপ করব, লুডো খেলার ডাইস আজান দিচ্ছে। তো এই যে ছক্কাটা আমি মারলাম বা এই ডাইসটা আমি রোল করলাম, মানে লুডো খেলছো তো রাইট, এরকম করে মেরে দিলাম, 1 থেকে 6 আসতে পারে। এখন ধরো আমি লুডো খেলা শুরুতে চাইছি ছক্কা উঠলে আমি গুটি নামাইতে পারবো, 6 আসলে গুটি নামাইতে পারবো। তার মানে আমার জন্য অনুকূল ফলাফল কি? 6 আসা না, 6 আসা না। অথবা ধরো একদম লাস্টে আমি 99-এ গিয়ে, সবাই সাপ লুডোতে খেলতে যেয়ে 99-এ কে কে আটকাইছে একটু কমেন্ট করে বলো তো। আমি বহুত আটকাইতাম, 99-এ আটকে গেছে। এখন আমার জন্য অনুকূল ফলাফল কি? আমি যে লুডোটা ডাইসটা মারলাম, ছক্কাটা মারলাম, আমার জন্য অনুকূল ফলাফল কি? তোমার ভাই খুবই সিম্পল, আপনার জন্য 1 আসা হচ্ছে অনুকূল। এটাই হচ্ছে কথা। অনুকূল ফলাফল মানে একটা এক্সপেরিমেন্টে আমার পক্ষে বা কোয়েশ্চেনের পক্ষে কি আছে সেটা হচ্ছে অনুকূল ফলাফল। ক্লিয়ার? ওকে। নিশ্চিত ঘটনা তো আমরা একটু আগেই পড়লাম সবার শুরুতে। অসম্ভব ঘটনা কি? যেই ঘটনাটা ঘটার কোনো চান্স নাই। সূর্য পশ্চিম দিক থেকে উঠবে কালকে, তাই না? এখন আমরা যদি রিলিজিয়াস কনসেপ্টটা বাদ দিই, মানে এখন যদি রিলিজিয়াস কনসেপ্টটা চিন্তা করি, ওটা আমাদের কি আমাদের সময় ঠিক আছে, বহুত কথাবার্তা আছে, এগুলো বাদ দিই। বাট নর্মালি চিন্তা করো, আগামীকালকে সূর্য কি পশ্চিম দিক থেকে ওঠার কোনো চান্স আছে? আল্লাহ না করুক, নাই, নর্মালি কিন্তু নাই, তাই না? বা ধরো চিন্তা করো, বাংলাদেশ নেক্সট ক্রিকেট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হবে, বাংলাদেশ নেক্সট ক্রিকেট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হবে। এটা একটা কি ঘটনা? এটা ভাই অবশ্যই একটা অসম্ভব ঘটনা। কেন? কারণ তুমি জানো এটা হওয়ার কোনো চান্স নেই, জিরো, রাইট? যেই ঘটনাটা ঘটা ইম্পসিবল বা জিরো, সেটাকে আমরা বলবো কি? অসম্ভব ঘটনা। ভেরি সিম্পল, বাংলাদেশ নেক্সট ওয়ার্ল্ড কাপ জিতবে না, এটা তুমিও জানো আমিও জানি, রাইট? আই থিঙ্ক পার্টিসিপেটই করতেছে না, জিতার চান্স করতে আসতেছে। এনিওয়েজ, আমরা এখন ম্যাথে ঢুকে যাই। আমাদের মেইন কাজ জাস্ট একটা ফর্মুলা তোমাদের শেখাবো, এটাকে আমরা বলি সম্ভাবনার সূত্র। তো একটু সূত্রটা সবাই একটু খাতায় সুন্দর করে নোট করে ফেলো। তা সম্ভাবনার সূত্রটা খুবই সিম্পল, আমরা লিখতে পারি সম্ভাবনা বা প্রবাবিলিটি
ইজ ইকুয়াল টু অনুকূল ঘটনা ডিভাইডেড বাই অনুকূল ঘটনা ডিভাইডেড বাই নমুনা বিন্দু বা নমুনা ক্ষেত্র। নমুনা বিন্দু তো হবে না, নমুনা ক্ষেত্র হবে। আর ইভি এর জন্য probability is equal to favorable outcomes তো না, আউটকাম হবে শুধু, ডিভাইডেড বাই স্যাম্পল স্পেস। এই হচ্ছে আমাদের দুইটা ফর্মুলা। একটা কি, দুইটা সেম ফর্মুলা যদিও, একটা ফর্মুলা আছে ওটা দেখাবো। ওকে, ডান। আমরা এই দুইটা ফর্মুলা বুঝলাম। এখন একটা জিনিস তোমাকে বলি, ধরো একটা মানে সব ঘটনা কিন্তু দুইভাবে চিন্তা করা যায়। ধরো একটা ইজি জিনিস বলি, বাংলাদেশ নেক্সট ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, এই ভিডিও করার মধ্যে মনে হয় খেলা ডিসিশন চলে আসছে। আই থিঙ্ক মোস্টলি বাংলাদেশ নেক্সট ওয়ার্ল্ড কাপটা খেলতে যাইতেছে না ইন্ডিয়াতে। সো ধরো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, যাওয়ার সম্ভাবনা আমরা ধরলাম 10%। বাংলাদেশ নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার চান্স হচ্ছে 10%। তো তোমরা খেলতে না যাওয়ার সম্ভাবনা কত? তুমি ভাইয়া খুবই সিম্পল, সম্ভাবনা টোটাল জিনিসটা তো 100-এর মধ্যে, রাইট? ধরো আমরা তো বলি যে ভাই 110% শিওর, বাট এটা তো কথার কথা বলা। ম্যাথমেটিক্যালি যদি চিন্তা করি কোনো ঘটনা হবে, আমরা এখান থেকে চিন্তা করি, হ্যাঁ ধরো বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে এবং জিতবে না, তাহলে মানে কি এটা 1/1 না? মানে আর কোনো পসিবিলিটি তো নাই, তাই না? তার মানে এটা কত আসতেছে? 1ই আসতেছে। তো 1কে আমরা কি বলতে পারি? এটা 100%। একটা জিনিস শিখে রাখো, এমসিকিউর জন্য খুবই কাজে দিবে, যে সম্ভাবনার রেঞ্জ, প্রবাবিলিটির রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। এটা কি মিন করে ভাইয়া? মানে কোনো ঘটনা যে ঘটবে এটা হওয়ার সম্ভাবনা 0 থেকে 1-এর মাঝে রেঞ্জ করে। 0 মানে কি? 0 মানে ওই ঘটনা ঘটার কোনো চান্স নেই, বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে এটার কোনো চান্স নেই। 1 মানে কি? ঘটনাটা অবশ্যই ঘটবে। ঠিক আছে, এখন চিন্তা করি, আমরা যে একটা কয়েন টসের কথা চিন্তা করি, কয়েন টসে হয় হেড আসবে নাইলে টেল আসবে, তাই না? আবার ধর আমি চিন্তা করি, আমি এখান থেকে বাসে যাব না। তো ধরো বাসে যাওয়ার সম্ভাবনা 10%, বাসে না যাওয়ার সম্ভাবনা কীভাবে বের করবো? আমি 100 থেকে এটা মাইনাস করে দেবো, রাইট? তাহলে কত আসবে? 90%। তাহলে জিনিসটা কি? কোনো কিছু হওয়ার সম্ভাবনা এবং কোনো কিছু না হওয়ার সম্ভাবনা, এই দুইটাকে যোগ করলে পাচ্ছি 100% বা 1, রাইট? এটা একটা ফর্মুলা। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা প্লাস ঘটনাটি না ঘটার সম্ভাবনা is equal to 1. আর ইভির পোলাপান কিভাবে লিখবা বলো তো ভাই? একটু ট্রান্সলেশন করতে না পারলে ইংলিশ ভার্সনে ভর্তি হয়েছো কেন? তারপরে অনেক এখন মাইন্ড খাওয়া যাবে। এই তো কি লিখবা? probability of an event to take place plus probability of that event not to take place is equal to 1. মানে একটা ঘটনা ঘটবে এবং ঘটবে না, এই দুইটাকে যদি যোগ করো 1 আসবে। কোনো কিছু ইজিলি বলি, কোনো কিছু হওয়ার সম্ভাবনা আর কোনো কিছু না হওয়ার সম্ভাবনা একটা বাইনারি কোশ্চেন না, মানে হবে ইয়েস অর নো, দুইটাকে যোগ করলে টোটাল পসিবিলিটি কত? 1। এখন কোনো কিছু 100% হবে, যেমন কালকে সকালে সূর্য উঠবে ঢাকার উপর, সব যায় পুরো, ধরো ঢাকায় থেকে তুমি সূর্যটা দেখতে পারবা, ঠিক আছে? বৃষ্টি না হলে অবশ্যই দেখতে পারো, কারণ বৃষ্টি শীতকাল চলতেছে। তার মানে কি ওইটা হওয়ার সম্ভাবনা কত?
100% বা 1 না হওয়ার সম্ভাবনা কত 0, সো 1 আর 0 যোগ করলে 1ই আসতেছে না, অর্থাৎ হওয়া না হওয়া যোগ করলে 1 আসে। সম্ভাবনার এই দুইটাই ফর্মুলা আছে, আর কোনো ফর্মুলা নেই। সবচেয়ে ইজি চ্যাপ্টার না সম্ভাবনা? তাহলে দেখো আমরা উদাহরণ দিয়ে একটা ম্যাথস এক্সপ্লেন করি তোমাকে। মনে করো একটা নিরপেক্ষ ছক্কা বা আনবায়াস ডাইস, নিরপেক্ষ কেন, কোনো কাহিনী নাই, মানে উঁচা নিচা না, একদম যেটা মারবা ওইটা লিজিট নিরপেক্ষ। আনবায়াস মানে কি ওটা কোনো বায়াস, পক্ষপাতিত্ব নেই। নিক্ষেপ করা হলে 5 আসার সম্ভাবনা কত? এখন চিন্তা করে একটা ছক্কা নিক্ষেপ করলে আমাদের অনুকূল ঘটনা বা ফেভারেবল আউটকাম কত? শুনো আমি প্রথম কয়েকটা ম্যাথে সুন্দর করে লিখে দিব, বাকিগুলা কিন্তু লিখবো না, ওটা তোমরা লিখে নিও, ঠিক আছে? অনুকূল ঘটনা or favorable outcomes favorable outcome কি কি আছে? 1 2 3 4 5 6, ও না 6 তো না, অনুকূল ঘটনা 5 আসা, যেটা হচ্ছে নমুনা ক্ষেত্র। ওয়েট 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 ওয়েট, এটা 1 2 3 4 5 6 লিখো না, একটা সেকেন্ড। এটা একটা নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র অর স্যাম্পল স্পেস। মানে দেখো একটা ছক্কা নিক্ষেপ করলাম, একটা ডাইস নিক্ষেপ করলাম, আমার স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র কি কি আসতে পারে? 1 2 3 4 5 6, এর বাইরে কিছু আসবে না, রাইট? ওকে, এখন হচ্ছে অনুকূল ঘটনা বা ফেভারেবল আউটকাম, আমার পক্ষে ফেভারে কে কে আছে বলতো? আমি চাই হচ্ছে শুধু 5 আসবে, তাহলে আমার পক্ষে কে আছে? শুধু 5 আছে, তাই না? এখন সম্ভাবনার সূত্রে আমরা এই 1 2 3 4 5 6 কেমনে লিখবো? না, আমরা লিখবো অনুকূল ঘটনা কয়টা আছে? কয়টা আছে? একটা আছে না? আর নমুনা বিন্দু কয়টা আছে? 6টা আছে না? আমরা এই নাম্বারগুলো ইউজ করি, কয়টা আছে, নট কি কি আছে। কোয়েশ্চেন হচ্ছে কি কি আছে এটা না, কয়টা আছে, হাউ মেনি, কয়টা আছে। তাহলে আমরা প্রবাবিলিটি বা সম্ভাবনা যখন আমরা বের করব, আমরা যখন সম্ভাবনাটা বের করব, সূত্রটা সুন্দর করে লিখব সবাই, এবং আমরা লিখব আমাদের অনুকূল ঘটনা বাই নমুনা ক্ষেত্র, তাই না? সম্ভাবনা সূত্র কি ছিল? অনুকূল ঘটনা বাই নমুনা ক্ষেত্র, ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই স্যাম্পল স্পেস, তাই না? ফেভারেবল আউটকাম কয়টা? একটা। স্যাম্পল স্পেস কয়টা? 6টা। এটাই আনসার। এখন অনেকে বলো ভাই এখানে 5 লিখছেন, এখানে 1 লিখছেন কেন? কারণ 5 মানে একটা তোমার পক্ষে, একটা ঘটনা তোমার পক্ষে, এই জন্য একটা লিখছি। এখানে 6টা কেন লিখছি? কারণ এখানে 6টা ঘটনা আছে নমুনা ক্ষেত্রে, টোটাল 6টা ঘটনা, দ্যাট ইজ ওয়াই আমরা 6টা লিখছি। ক্লিয়ার? বোঝা উচিত, সোজা জিনিস না। পরটা দেখো, একটা নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? এখন জোড় সংখ্যা কি কি আছে ভাইয়া? জোড় সংখ্যা আছে 2, জোড় সংখ্যা আছে 4, জোড় সংখ্যা আছে 6। তো জোড় সংখ্যা আসার সম্ভাবনা কত হইতেছে? টোটাল আমরা জানি একটা ছক্কা নিক্ষেপে টোটাল 6টা স্যাম্পল স্পেস থাকে বা নমুনা ক্ষেত্র থাকে, তাই না? আর আমার পক্ষে কয়টা আছে? ওই যে বলতেছিলাম না ফেভারেবল আউটকাম, মানে আমার পক্ষে কি আছে? আমি চাইতেছি জোড় সংখ্যা আসে, তাহলে জোড় সংখ্যা কি আছে? 2 4 6। আমার পক্ষে কয়টা ঘটনা? 3টা, তাহলে এটা হচ্ছে 3/6। এটা যদি আমরা কাটাকাটি করি কত আসতেছে? হাফ। এখন কথা হচ্ছে ভাইয়া কাটাকাটিটাকে আমি করবো? ইয়েস, যদি কাটাকাটি করার অপশন থাকে, সুযোগ থাকে, অবশ্যই করবা, এবং সম্ভাবনার আনসার কখনো দশমিকে লিখবা না, ঠিক আছে? সবসময় সম্ভাবনার আনসার ভগ্নাংশে লিখবা। কেন? এটা কোনো নিয়ম বলতে পারো, টিচাররা পছন্দ করবে। আমি নিজে হলে, আমি নিজে টিচার হতাম, ওই দেখলাম পছন্দ হইতো না, কি লেখছে এটা বলতো। এরপরটা দেখো, একটা থলেতে 4টা লাল, 5টা সাদা, 6টা কালো বল আছে। দৈবভাবে একটা বল নেয়া হলো, বলটি কালো, সাদা এবং লাস্টেরটা কি? আচ্ছা, লাল, সাদা ও নিজে কালো, তো সব কিছু কালোই করি। লাল হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। আমি জাস্ট একটা বের করে দিই, আমি বের করব কালো হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের ফার্স্টে সম্ভাবনার সূত্রটা কি? আমাদের প্রবাবিলিটির সূত্রটা কি? প্রবাবিলিটি সূত্রটা কি? ফেভারেবল আউটকাম বা অনুকূল ঘটনা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্র, তাই না? ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই স্যাম্পল স্পেস। বাংলা ভার্সনের কি লিখবা?
অনুকূল ঘটনা ডিভাইডেড বাই নমুনা। আমি নিজে বাংলা ভার্সনের স্টুডেন্ট, সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। হ্যাঁ, যখন যেটা মন চায় লিখবো, একই জিনিস তো, মাঝে মধ্যে ওরটা মাঝে মধ্যে ওরটা, ঠিক আছে। ফেভারেবল আউটকাম কি, আমি চাচ্ছি কি প্রবাবিলিটি, তাই না? আচ্ছা একটা জিনিস শিখাই, তোমাদের শিখাইতে ভুলে গেছি। প্রবাবিলিটি যখন আমরা লিখবো, এটা অনেক সময় আমরা পি দিয়ে লিখতে পারি, শুধু পি, পি মানে প্রবাবিলিটি বুঝায়। এখন ধরো আমি লাল বল বের করতে চাইতেছি, তাহলে পি অফ রেড, তাহলে পি অফ আর লিখে সেমটা যদি লিখি কোনো সমস্যা নেই, ঠিক আছে। তুমি যদি লেখো বলটি লাল হওয়ার সম্ভাবনা সমান অনুকূল ঘটনা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্র, কোনো অসুবিধা নাই। তুমি যদি লাল হবার সম্ভাবনা লিখে এইটা লেখো, এরপরে কমা দিয়ে যদি এখানে এটা লেখো, কোনো সমস্যা নেই। শুধু এটা লেখো, তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো কি লিখবো, লাল বল কয়টা আছে আমাদের, লাল বল কয়টা আছে, লাল বল আছে 4টা। তাহলে আমাদের চাইতেছি কি, যে একটা দৈবভাবে র্যান্ডমলি আমি যেটা বল উঠায় আনি, ওইটা লাল হবে, এটা আমার পক্ষে, তাই না? সো আমি কি লিখবো, অনুকূল ঘটনা হচ্ছে আমার পক্ষে হচ্ছে লাল যাতে আসে। লাল বল আছে কয়টা, 4টা। তাহলে আমি ফেভারেবল আউটকাম বা অনুকূল ঘটনা কয়টা লিখবো, 4টা। ওকে, লিখবো কয়টা, 4টা। আর নিচে স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেস মানে কি ভাইয়া, স্যাম্পল স্পেস মানে হচ্ছে আমার টোটাল কয়টা আছে, টোটাল কয়টা ঘটনা আছে। দেখো 5 4 9টা, 9 আর 6 কত, ঠিকই তো আছে না, 9টা, হ্যাঁ 15টা, আর কোনো বল আছে না, 9টা 6টা 15টা, ঠিক আছে। তাহলে নিচে কি লিখবো, স্যাম্পল স্পেস 5 + 4 + 6, 5 + 4 + 6, যতগুলা বল আছে সবগুলাই তো আমার স্যাম্পল বা নমুনা, তাই না? একটা বালতি আছে, এর মধ্যে অনেকগুলা বল আছে, একটা বল নিব, তাহলে কত লিখবো, 4/15, 4/15 লিখবো, তাই না? তাই কি না, 4/15 লিখবো না? অবশ্যই আমরা এখানে 4/15 লিখবো, ঠিক আছে, বুঝা গেল? ওকে, মেইন কাজটা কি, যতগুলা বল আছে সবগুলো একত্রে করলেই তো নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস হচ্ছে। উপরে যেটা আমার কাছে চাওয়া হয়েছে ওইটা আমি বসাবো। কি চাইছে, কয়টা বল লাল হইতে পারে, কালো হইতে পারে, কালো বল কয়টা আছে, আমি করে লাল দিয়ে ম্যাথ করে ফেলছি, তাই না? হ্যাঁ, লাল দিয়ে ম্যাথ করছি, আর সমস্যা নেই, এটা হচ্ছে লাল, রেড। তাহলে পি অফ ব্ল্যাক, ব্ল্যাকটা বের করি, ব্ল্যাক কয়টা, কালোটা, তাই না? কালো বল আছে 6টা, তাহলে এটা হবে 6/15, শেষ। এতই সোজা সম্ভাবনা। এখন এই ম্যাথটা তোমরা একটু নিজেরা ট্রাই করো। নির্দিষ্ট এলাকায় জরিপে দেখা গেল 65 জন প্রথম আলো, ভোরের কাগজ, এত জনকণ্ঠ, যুগান্তর পত্রিকা পড়ে, এদের মধ্যে একজনকে দৈবভাবে নির্বাচন করা হলে, এটা অনেকটা ওই যে বলের অঙ্কটার মতোই। নিচে কি বসবে, নিচে বসবে যেই কয়টা পেপার আছে ওগুলার যোগফল, আর উপরে বসবে যুগান্তর, যুগান্তরের নাম্বারটা কত, এই যে 52 জন, তাহলে এখানে লিখবো আমরা 52, শেষ। আর বলছে তিনি প্রথম আলো পড়েন না, এর সম্ভাবনা কত, প্রথম আলো সে পড়ে না, কি বলছে, probability that the person reads the যুগান্তর, what is the probability that the person does not read প্রথম আলো। তাহলে প্রথম আলো পড়ে না, এটা কেমনে বের করবো ভাইয়া, দুইভাবে বের করা যায়। প্রথম আলো পড়ে কারা, প্রথম আলো পড়ে হচ্ছে 65 জন টোটাল, তাই না? তাহলে আমি কি লিখবো, 65 ডিভাইডেড বাই, নিচে কত বসবে, নিচে বসবে দেখো টোটাল কতজন আছে, তাই না? 65 যোগ 40 যোগ 45 যোগ 52, তাহলে কি লিখবো, 65 যোগ 40 যোগ 45 যোগ 52, তাই না? এটাই তো লিখবো, এটাই তো লেখা উচিত, তাই না? অথবা এটা বের করলে কি বের হবে, এটা বের করলে বের হবে কারা প্রথম আলো পড়ে। সো এটা যদি আমি 1 থেকে মাইনাস করে দেই, তাহলে কি বের হবে, কারা প্রথম আলো পড়ে না। এটা কই পাইলাম, দেখো ঘটনা ঘটার সম্ভাবনা আমরা কি বের করছি, প্রথম আলো পড়ার সম্ভাবনা, তাই না? এখন এটাকে যদি আমরা পক্ষান্তর করি, তাহলে এটা মানে ঘটনা না ঘটার সম্ভাবনা, মানে কি প্রথম আলো সে পড়ে না ওটার সম্ভাবনা, প্রথম আলো পড়ে না ওটার সম্ভাবনা কি 1 মাইনাস প্রথম আলো পড়ার সম্ভাবনা না। আমি কি করতে পারি, প্রথম আলো পড়ে কারা ওটার সম্ভাবনা বের করি, 1 থেকে ওটা মাইনাস করে দিই, তাহলে প্রথম আলো না পড়ার সম্ভাবনা বেড়ে গেল, তাই না? আমরা কিন্তু এভাবে চাইলে ম্যাথটা সলভ করতে পারি। আরেকটা বুদ্ধি আছে ম্যাথটা করার, সেইটা কি, সেটাও খুবই সিম্পল একটা কাজ। সেটা কি, ধরো টোটাল পেপার পড়ে কয়জন, এই যে এই সংখ্যাটা,
65, 40, 45 আর 52, তাই না? তাহলে পড়ে না কারা? জাস্ট 65 জন বাদে যারা আছে সবাই পড়ে না। তাহলে আমি কি লিখবো? 40 প্লাস 52 প্লাস 45, দেখবা আনসার একই আসছে। ওকে, ওকে, তো আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথে বলছে কি, এটা একটু অনুশীলনের অঙ্ক, যে 30টা টিকিট থেকে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার, মানে সিরিয়ালি 1 to 30তে টিকিট আছে। এখন টিকিটগুলো ভালোভাবে মিক্স করলাম, করে র্যান্ডমলি আমি একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টিকিটটার ক্রমিক নাম্বার জোড় সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, 4-এর চেয়ে ছোট, 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কি? তা আমি একটা করি, ধরো আমি বললাম যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন ভাই এটা র্যান্ডমলি তুমি একটা টিকিট উঠাইছো, ওইটা 4 দিয়ে ভাগ যায়। টিকিট আমাদের আছে কি 1 থেকে 30 পর্যন্ত, তাই না? তাহলে আমাদের নমুনা ক্ষেত্র কয়টা আছে? 30টা, তাই না? এখন ভাই এত বড় আমি কি 1 থেকে 30 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে দিয়ে লিখবো? এটা লেখার দরকার নাই, তুমি লিখবে 1 থেকে 30 পর্যন্ত থাকলে নমুনা ক্ষেত্র সমান 30টা বা 30, এটুকু লিখলে হবে। হ্যাঁ, 1 থেকে 30 লেখার কোনো দরকার নেই। এরপরে কি বলছে? 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, তাই না? 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কে আছে আমাদের? অনুকূল ঘটনা বা ফেভারেবল আউটকাম। 4 দ্বারা বিভাজ্য কে কে আছে ভাই? 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, তাই না? 4 7 8, 30-এর মধ্যে 4 কয়বার যায়? 4 7 7 বার যায়, তাই না? তাহলে টোটাল এখানে কি লিখবো আমরা? 4 8 লিখে দেই, 12 16 20 24 28, তাহলে কয়টা হলো? 7টা। তাহলে সম্ভাবনা কি দাঁড়াবে? সম্ভাবনা দাঁড়াবে 7/30। সোজা না? সোজা না? ক্যালকুলেশন করে বের করে, এগুলো এমসিকিউতে আসে, ছোটোখাটো অঙ্ক। এখন বাকিগুলো ট্রাই করো। জোড় সংখ্যা কি আছে ভাই? 1 থেকে 30-এ জোড় সংখ্যা কয়টা হবে? 15টা হবে না? তো 15/30 বা হাফ। বিজোড় সংখ্যা সেম, 15/30 হাফ। তারপর 4-এর চেয়ে ছোট কি আছে? 1 2 3, 3টা টিকিট। টিকিটগুলো কিন্তু স্টার্ট হয়েছে 1 থেকে শেষ হচ্ছে 30-এ। 4-এর চেয়ে ছোট কি আছে? 1 2 3, তো এটা মানে কি 3/30, সো এটা কত কাটাকাটি করলে 1/10। 22-এর চেয়ে বড় কে আছে? 22-এর চেয়ে বড় কে আছে? 23 24 25 26 27 28 29 30, কয়টা আছে? 8টা টিকিট আছে। তো এটা 8/30 হবে, বা কাটাকাটি করলে 4/15। ঠিক আছে, 22-এর চেয়ে বড় কিন্তু, সো তোমাকে কিন্তু গুনতে হবে 23 24 25 26 27 28 29 30। ঠিক আছে, ডান। পরের কোশ্চেন কি আছে দেখি। একটু বুঝতেছো, আমি একটু ভিডিওটা পজ করে আনসারটা কমেন্ট করো। 1 2 3, ওকে, আই থিঙ্ক পারছো এটা। একটা ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা অথবা, আচ্ছা অথবা মানে কি? আমরা সেট ফাংশন যখন পড়ছি আমরা দুইটা জিনিস এনকাউন্টার করছি, এবং আর অথবা, তাই না? যখন দেখবো অথবা বলতেছে, অথবা বা অর, এবং হচ্ছে অ্যান্ড। আচ্ছা অথবা মানে কি ভাইয়া? ধরো আমি বলি আমি অথবা তোমাদের ইমন ভাইয়া, অমিয় এবং ইমন মানে কি? যে জিনিসটা অমিয় আছে ইমনও আছে, অমিয় ইমনের মধ্যে কমন জিনিস কি? ওরা ব্ল্যাকবোর্ডে পড়ায়। অমিয় এবং ইমন কি করছে? নটরডেম কলেজে পড়ছে, তাই না? এটা হচ্ছে এবং। এখন বলছে এ অথবা বি, যেটা অমিয় করলেও হবে ইমন করলেও হবে, একসাথে আসতে হবে না। তার মানে জিনিসটা কি? আমরা যখন অ্যান বলতেছি তখন কিন্তু অমিয়রও আসতে হইতেছে, ইমনেরও আসতে হইতেছে, ওদের মধ্যে কমন থাকতে হইতেছে। তার মানে এটা কি ইন্টারসেকশন না? অমিয় অথবা ইমন, অমিয় থেকে আসলেও হচ্ছে ইমন থেকে আসলেও, দুজন একসাথে আসতে হয়, তাইলেই হচ্ছে। এটা মানে কি? তার মানে আমরা যখন দেখব কোয়েশ্চেনে বলা আছে হচ্ছে অথবা, তার মানে এটাকে ইউনিয়ন বুঝাচ্ছে, মানে এখান থেকেও আসতেছে এখান থেকেও আসতেছে। যখন বলতেছে এবং, তার মানে এখান থেকেও আসতে হবে এখান থেকেও আসতে হবে, শুধু কমন পার্টটা আসবে। জাস্ট এইটুকু মনে রাখো, অথবা মানে ইউনিয়ন বা কমন নিব, ইন্টারসেকশন মানে কমন নিব মানে কি, ইউনিয়ন মানে কি কমন নিব আনকমন নিব দুইটাই নিব, আর ইন্টারসেকশন যখন করতেছি শুধু কমনটা নিব। ওকে, তো বুঝলাম, সেটা নাম হচ্ছে থাকুক। এখন বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এন ইভেন নাম্বার, একটা জোড় সংখ্যা, অর আ নাম্বার ডিভিজিবল বাই 3। এখন চিন্তা করো,
জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, জোড় সংখ্যা বা ইভেন নাম্বার কি কি আসতে পারে? চিন্তা করো, আমরা নিচ্ছি একটা ছক্কা, ডাইসে আছে 1 থেকে 6 পর্যন্ত, তাহলে ইভেন নাম্বার কি কি আছে? 2, 4, 6। আর এটা কি বলছে? 3 দ্বারা বিভাজ্য, এটা বাংলায় লিখি 3 দ্বারা বিভাজ্য বা ডিভিজিবল বাই 3। ইভেন নাম্বার মানে কি? জোড় সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য কি কি আছে? 3 দ্বারা বিভাজ্য কি কি আছে ভাই? 3 একে 3, 3 দুগুণে 6, কয়টা হইলো? 2টা। এখন কোশ্চেনটা কি? অথবা বা অর রিলেটেড একটা কোশ্চেন। অর হইলে কি করতে হয়? ইউনিয়ন করতে হয়। ইউনিয়ন মানে কমনটাও নিব, আনকমনটাও নিব। তাহলে আমরা যখন ফাইনালি লিখব যে জোড় সংখ্যা, জোড় সংখ্যা অথবা, জোড় সংখ্যা অথবা 3 দ্বারা, অথবা 3 দ্বারা বিভাজ্য, জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য, তখন আমাদের কি হবে? জাস্ট আমরা ইউনিয়ন করব। ইউনিয়ন করা মানে কি? কমন আনকমন দুইটা নিব। এখানে কমন শুধু 6 আছে, তাই না? আর বাকি সব আনকমন। তাহলে আমরা কি লিখব? 2, তারপর 3, সিরিয়ালি লিখবা 4, 6। মানে কয়টা হইল? 4টা হইল। যদি বলতো এখানে অথবা না লিখে, এখানে অথবা না লিখে যদি এখানে বলতো এবং, সেক্ষেত্রে আমাদের শুধু নিতে হইতো 6। কারণ এবং মানে কি? এই সেট থেকেও আসতে হবে, এই সেট থেকেও আসতে হবে, তখন শুধু 6 হইতো। যেহেতু অথবা বা অর বলছে, তাই 4টা, কমন আনকমন বোথ। ক্লিয়ার? আমি মনে হয় বুঝাইতে পারছি, তাই না? তাহলে আমাদের সম্ভাবনাটা কি হবে? সম্ভাবনাটা কি হবে? আমাদের সম্ভাবনাটা হবে কত? এখানে কয়টা আছে? 4টা না? 4/6 মানে কি? কাটাকাটি করলে 2/3, তাই না? 2 দিয়ে কাটাকাটি করলে 2/3। বুঝছো অর এন্ড এন্ডের কাহিনী? আশা করি বুঝতে পারছো। এটা পারবা? এই যে এই খ নাম্বারটা কোশ্চেনটা দেখো। কোনো ফ্যাক্টরিতে নিয়োগকৃত কি আছে? ব্যবস্থাপনায় এবং উৎপাদন কাজে, সরি ব্যবস্থাপনা অথবা উৎপাদন কাজে, অর্থাৎ অথবা মানে কি? ও অথবা ও, ওর থেকেও আসতে হবে, ওর থেকেও আসতে হবে একসাথে, তাই না? তাহলে দেখো তো ব্যবস্থাপনায় কয়জন আছে? 157। আর টোটাল কতজন আছে? 157 প্লাস 52 প্লাস 1473 প্লাস 215, তাই না? তাই না? এটা কিসের সম্ভাবনা? এটা হচ্ছে ব্যবস্থাপনায় হওয়ার সম্ভাবনা। আর এটা কি বলছে? অথবা উৎপাদন কাজে। এখন চিন্তা করো, যে বেটা ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্টে কাজ করে, ম্যানেজারিয়াল পজিশনে আছে, আর যে বেটা উৎপাদন বা প্রোডাকশনে আছে, ওদের মধ্যে কমন থাকতে পারে কিছু। যে ম্যানেজমেন্টে, ও তো ম্যানেজারিয়াল কাজ নিয়েই ব্যস্ত, ওর তো কাজের ডোমেন প্রোডাকশন করা না। আর যে ধরো উৎপাদন বা প্রোডাকশনের কাজে আছে, তার কাজ তো ম্যানেজারিয়াল কাজ করা না। এদের মধ্যে কমন কিছু আছে? নাই, নাই। তাহলে এদের আমরা কি করতেছি? অথবা করতেছি। অথবা মানে ওরটা ওরটা, এখন কমন কিছু নাই তো ঠিক আছে, জাস্ট যোগ করে দিব। যদি কমন কিছু না থাকে, জাস্ট যোগ করে দিব, শেষ। আর কমন থাকলে, যেমন দেখো ওই ম্যাথটা কোথায় গেল? এখানে কিন্তু দুইটা যোগ করে টোটাল 5টা না, এখানে এখানে 3টা আর এখানে 2টা। আমরা অনুকূল ঘটনা 5 হওয়ার কথা, 4 কেন লিখছি? কারণ এখানে যে 5টা উপাদান আছে, এদের মধ্যে একটা কমন দুইজনের মধ্যে। সো কমনটা তো দুইবার লিখবো না, একবারই লিখবো। বাট এইখানে কমন কিছু নাই, তাই দুইটা আলাদা। বোঝা গেল? উৎপাদন কাজে আছে 1473, আর নিচে যে এই জিনিসটা, বেসিক্যালি এইটাই আর কি। বুঝছো ওইখানে কেন আমরা 5 লিখিনি, এখানে কেন আলাদা আলাদা করে যোগ করছে? কারণ ওখানে একটা কমন ছিল, এখানে কিছু কমন নাই। যে প্রোডাকশনে আছে সে ম্যানেজারিয়াল কাজ করবে না, এটাই। বাকিগুলো ইজি। উৎপাদন কাজে নিয়োজিত নয়, তাহলে উৎপাদন কাজে নিয়োজিত কারা? এই যে 1473 ডিভাইডেড বাই সবগুলার যোগফল, এটা হচ্ছে যারা নিয়োজিত আছে। নিয়োজিত না, তাহলে কি করবো? 1 মাইনাস করে দেবো। ইজি না? আধা ঘন্টায় মনে হয় চ্যাপ্টার তুমি পুরো শিখে ফেলতেছো। এটা ট্রাই করলেই পারবা। ইজি, এটা আসলে তেমন জটিল কিছু না।
4-এর ওদিকে যে 5 বাই পুরোটা যোগফল আর একবার আইন, ঠিক আছে। ওকে, আমরা এখন প্রবাবিলিটি ট্রি এর কথা চিন্তা করি। আচ্ছা, এটা তার আগে দেখো, মনে করো দুইটি নমুনা ক্ষেত্র নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। দুইটা মুদ্রা, হ্যাঁ, আমার এই হাতে একটা কয়েন, এই হাতে একটা কয়েন, দুইটা আমি টস করলাম। তার মানে কি, দুইটা নিরপেক্ষ মুদ্রাকে আমি নিক্ষেপ করলাম। নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটা তৈরি করো। নমুনা ক্ষেত্রটা তৈরি করো। নমুনা ক্ষেত্রটা আমরা কিভাবে তৈরি করতে পারি? আমরা দুইটা কয়েন যদি একসাথে টস করি তাহলে কি হবে? এখন আমরা শিখব প্রবাবিলিটি ট্রি। প্রবাবিলিটি ট্রিটা শিখি, এই ম্যাথটা করার জন্য লাগবে আর কি। প্রবাবিলিটি ট্রি জিনিসটা কি? আমরা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষার যে সবগুলো ঘটনাকে যদি আমরা একটা ফিগারের মাধ্যমে দেখাই, এটাই প্রবাবিলিটি ট্রি। প্রবাবিলিটি জিনিসটা কি তাইলে? আমরা যে র্যান্ডম এক্সপেরিমেন্ট দৈব পরীক্ষা করতেছি, ওখানে সম্ভাব্য সকল ঘটনাকে আমরা একটা চিত্রের মাধ্যমে, ফিগারের মাধ্যমে যদি প্রকাশ করি, এটাই প্রবাবিলিটি ট্রি। যেমন আমি তোমাকে দেখাই, আমরা যেটা কয়েন টস করি, লেটস সে আমরা একটা কয়েন টস করব। এই কয়েনটা টস করলে আমাদের কি কি আসবে? আমাদের কি আসতে পারে? হেড আসতে পারে, অথবা টেল আসতে পারে, ঠিক আছে? এরপর ধরো আরেকটা কয়েন নিয়ে টস করলাম। তাহলে ধরো প্রথম কয়েনটা, দুইটা কয়েন তাই না, টস করলাম। আমি ধরো এটা কি এসে জানি না, এই পাশেরটা দেখলাম হেড আসছে, এই যে প্রথম কয়েনে হেড আসছে। এখন আমি দ্বিতীয় কয়েনের দিকে তাকাইলাম, দুইটা কেন আঁকতেছি সেটাও বলতেছি। এটা হচ্ছে সেকেন্ড কয়েন, কয়েন 2। আচ্ছা, গ্রিন কালার দিয়ে লিখছি, সেটা অন্য কয়েনটি। সেকেন্ড কয়েনটার দিকে আমরা যখন তাকাইলাম, সেখানে কি আসতে পারে? সেখানেও ভাই হেড আসতে পারে, সেখানে টেল আসতে পারে, তাই না? সেকেন্ড কয়েনেও হেড আসতে পারে, ভাই সেকেন্ড কয়েনেও টেল আসতে পারে, তাই না? এখন চিন্তা করো, চিত্রটা এরকম কেন হইলো? ঠান্ডা মাথায় টস করলাম, প্রথম কয়েনে হেডও আসতে পারে, টেলও আসতে পারে। ধরো প্রথম কয়েনে হেড আসছে, তার সাপেক্ষে দ্বিতীয় কয়েনে হেড আসতে পারে, টেল আসতে পারে, তাই না? আবার চিন্তা করো, প্রথম টসটাতে হেড আসছে, প্রথম টসে হেড আসছে। আচ্ছা, ওটা তো বললাম। ধরো টসে টেল আসছে, দেখলা এখানে যে টস করলাম, দেখলা টেল আসছে। আরেকটা কয়েন নিয়ে টস করলাম, ওই টসের মধ্যে কী প্রবাবিলিটি আছে? হয় হেড আসতে পারে, না হয় টেল আসতে পারে। সো এই যে এই টস করলাম, টেল আসলো, টেল থেকে হয় হেড আসবে, না হয় টেল আসবে। এটাকে আমরা লিখি কীভাবে? দেখো, প্রথমে হেড আসলো, পরে হেড আসলো, তাহলে কি হেড হেড। প্রথমে হেড আসলো, পরে টেল আসলো, হেড টেল। প্রথমে টেল আসলো, পরে হেড আসলো, টিএইচ। প্রথমে টেল আসলো, পরে টেল আসলো, টি। আচ্ছা ভাইয়া, এইচ টি আর টিএইচ এ পার্থক্য কি? কিন্তু সেমই না রে মামুর বেটা, সেম না। কেন সেম না? কারণ টস করলা, হেড আসলো, তারপরে টসে টেল আসলো। এটা যেমন একটা ঘটনা, প্রথমে টস করলা টেল আসলো, পরে টস করলা হেড আসলো, এটা কিন্তু একটা ডিফারেন্ট ঘটনা। সো এইচটি মিন করতেছে প্রথম টসে হেড আসছে, পরের টসে টেল আসছে। আর টিএইচ মিন করতেছে প্রথম টসে টেল আসছে, পরের টসে হেড আসছে। ভাইয়া এই চারটা তাহলে কি মিন করতেছে? এই চারটা মিন করতেছে আমরা যদি দুইটা কয়েন টস করি, কি কি হইতে পারে? এই চারটা ঘটনা ঘটতে পারে, এর বাইরে কিছু ঘটবে না। প্রথমে হয় দুইটাতেই হেড আসবে, হয় দুইটাতেই টেল আসবে, প্রথমটা হেড পরেরটা টেল আসবে, প্রথমটা টেল পরেরটা হেড আসবে, এর বাইরে কিছু হবে না। এখন যদি আমি তিনটা কয়েন নিক্ষেপ করতাম, লেটস আমি একটা এক্সাম্পল লিখি, এইচ এইচ টি। এটার মানে কি? এটা মানে ভাই তিনটা টস করছি, প্রথমটা হেড আসছে, পরেরটায় হেড আসছে, তারপরের টসের টেল আসছে। ভাই এটা তাহলে ট্রিটা এক্সপ্যান্ড কেমন করবে? এটা প্রবাবিলিটি ট্রি কেন বলে? ধরো এখানে আরেকটা কয়েন আঁকলে এখানে দুইটা আসবে, এখানে দুইটা আসবে, এখানে দুইটা আসবে, এখানে দুইটা আসবে। গাছের মতো জিনিসটা ডালপালা নিয়ে ছড়ায় যাচ্ছে না, তাই এটাকে বলি আমরা প্রবাবিলিটি ট্রি। তাহলে নমুনা ক্ষেত্র কিন্তু বের করলাম। এখন বলছে প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায়, এবং মানে কি এইচ আসতে হবে, টিও আসতে হবে,
দ্বিতীয় মুদ্রায় টি আসার সম্ভাবনা দেখো তো, প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি একবারেই আসে, সেটা সম্ভাবনা কি হবে 1/4, তাই না? প্রথম মুদ্রায় হেড, পরের মুদ্রায় টেল, এটা কিন্তু একবারই সম্ভব। সো 1/4 ইজি না? ইজি জিনিস তো, একটু কথা বলো। আচ্ছা সরি, এটা রেকর্ডেড ক্লাস। এখন দেখো, মনে করো তিনটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, তিনটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, সেটি দুইবার লেখা হয়ে গেছে। প্রবাবিলিটি তৈরি করে নমুনা ক্ষেত্রটি দেখাও এবং নিচের ঘটনাটি ব্যাখ্যা করো। তারপর একটা প্রবাবিলিটি আঁকি। ধরো একটা কয়েন, এটা টস করলাম, কি কি আসতে পারে? হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। আচ্ছা, একভাবে আঁকলেই হয়, ঠিক আছে। ধরো আমরা বলতে পারি ভাই হেড আসছে অথবা টেল আসছে। তারপর ধরো আমরা আরেকটা কয়েন নিয়ে টস করলাম, তো এটার সাপেক্ষে কি আসতে পারে? ভাই হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। ভাইয়া হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তাহলে এটা কি? কয়েন। এটা হচ্ছে প্রথম টস, এটা হচ্ছে সেকেন্ড কয়েন, তাই না? বা দ্বিতীয় মুদ্রা, এটাও কিন্তু দ্বিতীয় মুদ্রা। হ্যাঁ, সেকেন্ড কয়েন লিখি। আবার আমরা আবার টস করলাম, কি আসতে পারে? হেড আসতে পারে, টেল আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে, হেড আসতে পারে, টেল আসতে পারে। এখন আমি একটা জিনিস ট্রেস করা শিখাই তোমাদেরকে। ধরো এই যে কয়েনটা নিলাম, টস করলাম, হেড আসলো, টস করলাম, হেড আসলো, টস করলাম, হেড আসলো, কি লিখবো? এইচ এইচ এইচ। এই ট্রিপল এইচ কি মিন করে? তিনটা টস করছি, তিনটাতেই হেড আসছে। এখন ট্রেস করি, প্রথম টস করছি, হেড আসছে, একটা টস ডান। সেকেন্ড টস করলাম, টেল আসছে, ডান। থার্ড টস করলাম, হেড আসছে। তাহলে এটা একটা ফ্লো অফ ইভেন্ট, একটার পর একটা ঘটতেছে। এখন এটা কয়ভাবে ঘটতে পারে? টোটাল 1 2 3 4 5 6 7 8 ভাবে ঘটতে পারে। টোটাল এটা 8 ভাবে ঘটতে পারে। ওকে, আবার একটা ব্যাখ্যা, ধরো টস করছো, টেল আসছে, আবার টস করছো, টেল আসছে, আবার টস করছো, টেল আসছে। এটা একটা ঘটনা। এরকম 8 ভাবে ঘটনাটা ঘটতে পারে তিনটা পরপর টস করলে। তাহলে নমুনা ক্ষেত্র কি থাকতেছে? তাহলে আমাদের নমুনা ক্ষেত্র কি পাচ্ছি? নমুনা ক্ষেত্র পাচ্ছি হচ্ছে, দেখো, হেড হেড হেড, হেড হেড হেড, তারপরে কি? হেড হেড টেল, তারপরে কি? হেড টেল হেড, হেড টেল হেড, হেড টেল টেল, এইচ টি টি। অর্ডারটা কিন্তু ম্যাটার করে। টেল হেড হেড, টি এইচ এইচ, টেল হেড টেল, টি এইচ টি, টেল টেল হেড, টি টি এইচ, আর আসছে ট্রিপল টি। ওকে, 8টা মিলাই নিবা, হ্যাঁ 8টা হয়েছে কিনা। বাট খেয়াল রাখবা, এই যে একটা গেলা, তারপরে কি গেলা, তারপরে কি গেলা, সিরিয়ালি মেনটেন করবা। মেনটেন না করলে ভুল হওয়ার চান্সেস। তাহলে দেখো কি বলছে, কেবল একটা টেল, কেবল একটা টেল, তাই না? দেখো তো আমাদের কেবল একটা টেল কখন আসছে? আমাদের কেবল একটা টেল কখন আসছে? দেখো তো ভালো করে, কেবল একটা টেল, শুধু এখানে, আর কোথাও কি আছে? কেবল একটা টেল। দেখো তো, এই যেখানে একটা আছে, তাই না? একটা, এই একটা, এই একটা, কেবল একটা, একটা মানে শুধু একটা, কেবল একটা টেল। কয়টা? একটা দুটো তিনটা না? তাহলে আমি কি লিখবো এটার আনসার? 3/8, তাই না? তারপর দেখো তিনটাই হেড, তিনটাই হেড কয়বার ঘটছে? এই যে শুধু এখানে ঘটছে, আর কোথাও হয়েছে?
হয় নাই, তাহলে আমরা কি লিখবো? তিনটায় হেড আসছে 1/8। 8 কেন লিখছি ভাইয়া নিচে? টোটাল স্যাম্পল স্পেস বা নমুনা বিন্দু কয়টা? 8টা। কমপক্ষে একটা টেল। আচ্ছা আপনি কমেন্ট করে বলো তো, কেবল একটা আর কমপক্ষে একটা মানে কি? বুঝাই। কেবল মানে ভাই একটাই, এর কমও না বেশিও না। কমপক্ষে একটা মানে কি ভাই? কম করে হইলো একটা হইলো, একটা চেয়ে বেশি হলে তো ভালোই হয়। তাহলে কেবল মানে যেই নাম্বারটা বলছে ওইটাই। আর যদি কমপক্ষে বা অ্যাটলিস্ট বলে, অ্যাটলিস্ট মানে একটা আসতে পারবে, একটার চেয়ে বেশিও আসতে পারবে। কেবল বা জাস্ট ওয়ান তার মানে একটাই। ওকে, সো অ্যাটলিস্ট ওয়ান টেল কোথায় আছে? এখন দেখো এই টি বাদে, সরি টি না, সরি এই এইচ এইখানেই একমাত্র কোনো টেল নাই। বাকি সবগুলাই দেখো অন্তত একটা হইলেও টেল আছে, এমনও কেস আছে সবগুলাই টেল আছে, তাই না? এই এইচ বাদে বাকি সবগুলাই কমপক্ষে একটা হইলেও টেল আছে, এর চেয়ে বেশিও আছে। তাহলে কত লিখবো? এটা হচ্ছে আমাদের আনসার 7/8। বুঝছো কেবল আর কমপক্ষের পার্থক্য? আশা করি আমি বুঝাতে পারছি। এরপর এটা দেখো, একটা নিরপেক্ষ ছক্কার মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। তাহলে ছক্কা মানে কি ভাইয়া? ডাইস। তাহলে ছক্কাটার চিত্র কেমন হবে ভাইয়া? ছক্কার চিত্র হবে কিরকম? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। সুন্দর করে আঁকতেছি না, টাইম কম তোমাদের হাতে। আচ্ছা, এটা হচ্ছে নিরপেক্ষ। একটা ছক্কা মারলাম, 1 থেকে 6 যে কোনো কিছু আসতে পারে। এখন একটা মুদ্রা একবার নিকে মানে একটা ডাইস মারছো, একটা কয়েন মারছো, ধরো ছক্কা 1 আসছে, কয়েনে কি আসতে পারে? হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তাহলে আমরা কি করব? এগুলোকে ব্রাঞ্চ করে দিব, তাই না? তাহলে এখান থেকে হবে হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল। মানে আমি ছক্কা মারছি, ধরো 4 আসছে, কয়েন টস করছি, টেল আসছে, তাহলে কি হবে? এই যে ছক্কা মারলাম, 4 আসলো, টেল আসলো। তাহলে পুরো জিনিসটা কি? নমুনা ক্ষেত্রগুলোকে ব্যাখ্যা করতেছে না? তাহলে আমরা কি একটু নমুনা ক্ষেত্রটা লিখতে পারি? আমরা কি একটু নমুনা ক্ষেত্রটা লিখতে পারি? অবশ্যই পারি। কি লিখবো নমুনা ক্ষেত্র? ভেরি সিম্পল, ট্রেস করবা এখান থেকে বাম থেকে ডানে। 1 এইচ 1 টি, 2 এইচ 2 টি, 3 এইচ 3 টি, এভাবে। ছয়টা আর 2টা, 12টা আসার কথা না? দেখো তো 12টা আসছে কিনা? 2 4 6 8 10 12, 12টা। এখন কি বলছে? ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ। দেখো তো, ছক্কায় আসতে হবে 5 এবং মুদ্রায় এইচ, এইটা বাদে আর কোনো অনুকূল ঘটনা আছে? আমাদের কোশ্চেনের পক্ষে নাই। আমাদের অনুকূল ঘটনাগত 1, নমুনা বিন্দু 12। সো এটা হচ্ছে আমাদের ম্যাথের আনসার। সো সম্ভাবনার ম্যাথ কিন্তু খুবই ছোট একটা জিনিস, খেয়াল করছো? জাস্ট ঠিকঠাক মতো বসায় দিতে পারলেই আমাদের কিন্তু তেমন কোনো কাজ থাকে না। ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এখানে একটা জিনিস বলি, সম্ভাবনায় আমরা এবং অথবা যখন ইউজ করতেছি তখন কিন্তু যোগ করতেছি কাইন্ড অফ, তাই না? ওখানে 3টা, ওখানে 2টা, একটা কমন আছে, সো 5টা না 4টা হবে। বা এখানে ব্যবস্থাপনা ছিল, এখানে ছিল ম্যানেজ প্রোডাকশন, এদের মধ্যে কমন কিছু নেই, তাই যোগ করে দিচ্ছি। হ্যাঁ, মাঝে মধ্যে দেখবা ম্যাথে গুণ করতেছি, মাল্টিপ্লিকেশন করতেছি। সেটা কখন করব? মাল্টিপ্লিকেশন আমরা তখনই করব যখন একটার পর একটা বা একটা সিরিজ অফ ইভেন্ট থাকবে, একটার পর একটা হবে। একটার পর একটা ঘটনা যদি হয় তখন আমরা গুণটা করব, তখন আমরা গুণটা করব। কীরকম দেখো এই ম্যাথটা, একটা লোক ঢাকা হতে খুলনায় বাসে গেল, খুলনা হতে রাজশাহী ট্রেনে গেল। তাহলে আমি যদি বলি লোকটার ঢাকা থেকে বাসে যাওয়ার সম্ভাবনা এবং লোকটার রাজশাহী থেকে খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা, তাহলে আমি জাস্ট এই 2টা নাম্বার গুণ করব। কেন গুণ করি ভাই? যোগ কেন করতেছি না? এবং তো আগের মধ্যে যোগ করে আসছেন, এখন গুণ কেন করব? কারণ একটা ঘটছে, ওটার সাপেক্ষে আরেকটা ঘটলো, তখন আমরা গুণ করি। যখন এটাও ঘটতেছে এটাও ঘটতেছে তখন যোগ করতেছি। বাট একটা হইল,
তারপরে আরেকটা হইলো, দ্যাট মিনস আমরা এখন গুণ করব। বুঝছো, কখন গুণ করব কখন যোগ করব? একটার পর একটা হইলে গুণ, একসাথে এবং হইলে তখন যোগ। কোশ্চেন দেখে বুঝতে হবে, মেইন কথা হচ্ছে ভাই আমাদের কোশ্চেন দেখে বুঝতে হবে জিনিসটা কি একটার পর একটা হইতেছে নাকি একসাথে হতেছে। দেখো, একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, খুলনা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8, প্রবাবিলিটি ব্যবহার করে আঁকতে হবে। আচ্ছা, তাহলে ধরো ইনিশিয়ালি লোকটা ছিল আমাদের ঢাকাতে, বাংলায় লিখি, লোকটা ছিল ইনিশিয়ালি ঢাকাতে, ঢাকা থেকে সে কই গেছে? খুলনায়। খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা 2/5, তাহলে খুলনা বাসে না যাওয়ার সম্ভাবনা কি হবে? তুমি ভাইয়া খুবই সিম্পল, যাওয়ার সম্ভাবনা থেকে আমি যদি 1 থেকে মাইনাস করি, আমি যদি যাওয়ার সম্ভাবনাটাকে 1 থেকে মাইনাস করি তাহলে তো সেটা না যাওয়ার সম্ভাবনা। তাহলে আমি কি লিখবো? ঢাকা থেকে সে কই যাবে? খুলনা যাবে। খুলনা সে বাসে যেতেও পারে, সে বাসে নাও যেতে পারে, তাই না? এরপরে কি আছে? এরপরে কি আছে? ঢাকা থেকে খুলনা সে যাবে কি বাসে? বাসে, তাই না? হ্যাঁ, বাসে। সে হয় বাসে যাবে, না হলে সে বাসে যাবে না ভাই, তার মর্জি। তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা কত দেওয়া? বাসে যাওয়ার সম্ভাবনা দেওয়া 2/5। বাসে না যাওয়ার সম্ভাবনা কি হবে? 1 - 2/5। 1 - 2/5 হলে কত আসে? 5 3 3 আসে, 3/5 আসে। এটা কেমনে বের করছি? 1 - 2/5 করে। ওকে, এটা কোথায় পাইছি? সম্ভাবনার ফর্মুলা। ঠিক আছে, সে বাসে চলে আসলো। এরপর এরপর সে বাসে কই যাবে? সে খুলনা যাচ্ছে, তাই না? সো খুলনা কথাটা অ্যাড করতে হইতো। তাহলে খুলনা যাওয়ার জন্য তার কাছে কিন্তু দুইটা অপশন ছিল, সে হয় বাসে যাবে না হলে বাসে যাবে না। আচ্ছা, ঠিক আছে, খুলনায় পৌঁছায় গেল, ডান। এরপর খুলনা থেকে সে যাবে রাজশাহী, সে হয় ট্রেনে যাবে না হলে ট্রেনে যাবে না। তাহলে খুলনা বাসে গেল, এরপর সে কই যাবে? সে যাবে রাজশাহী। রাজশাহী শুধু রাজ লিখলাম, হ্যাঁ। রাজশাহী যাবে সে ট্রেনে, অথবা সে ট্রেনে যাবে না, ট্রেনে নয়। আবার এখানেও সে রাজশাহী যাবে ট্রেনে, অথবা সে ট্রেনে যাবে না, ট্রেনে নয়। তাহলে দেখো, রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? 5/8। তাহলে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত? 1 - 5/8, তাই না? তাহলে কত হবে? 8-এর থেকে 5 গেলে কত থাকে? 3, তাই না? এই হিসাবটা দেখা দিলাম আর কি, এটার হিসাবটা। এটাও সেম, 5/8, 3/8। ওকে, জিনিসটা এরকম কেন হইল? দেখো, লোকটা ঢাকা থেকে খুলনা বাসে যেতে পারে, বাসে নাও যেতে পারে। সে বাসে গেছে, বাসে পৌঁছায় গেছে, ওইটার সাপেক্ষে সে ট্রেনে যেতে পারে, ট্রেনে নাও যেতে পারে। এখন বুঝছো, এখানে এখানে 9-এর একটা ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, কারণ সে শহর ইনিশিয়ালি ঢাকা ছিল, ধরে নিলাম সে বাসে যায় নাই। ভাই না যাওয়ার কথা আসতেছে কোত্থেকে? কারণ ভাই না যাওয়ার কথা কেন আসবে না? তোমাকে বলে দিচ্ছে 2/5 হচ্ছে সম্ভাবনা সে বাসে গেছে, তাহলে 3/5 তো আছে সে বাসে যায় নাই, ওটাকে আমি নিব না? অবশ্যই নিতে হবে। তাহলে সে 3/5 সম্ভাবনা সে বাসে যায় নাই, ঠিক আছে, বাসে যায় নাই, কিন্তু রাজশাহী তো গেছে, রাজশাহী সে ট্রেনে যেতেও পারে নাও যেতে পারে। ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 5/8, তাহলে না যাওয়ার সম্ভাবনা কি হবে? 3/8। কীভাবে বের করছি? 1 থেকে মাইনাস করে। এই হচ্ছে আমাদের
প্রবাবিলিটি ট্রি। এখন তুমি এই নাম্বারগুলো ভেতরে রেখে ট্রেনে নয় এই পাশে লিখতে পারো, যেটা খুশি লিখতে পারো, ঠিক আছে, এটা তোমার উপর। এটা এইভাবে আঁকলে আর কি আমার মতে এটা একটু স্ট্যান্ডার্ড লাগে আর কি দেখতে। এখন হইল কথা, এখন কোয়েশ্চেনটা কি বলছে, কোয়েশ্চেনটা আমরা এখন আসি। কোয়েশ্চেনে বলছে যে লোকটির খুলনায় বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা। সে খুলনায় বাসে যাবে কিন্তু রাজশাহী ট্রেনে যাবে না। তাহলে আমরা লিখতে পারি না যে খুলনায় বাসে কিন্তু রাজশাহী ট্রেনে নয়। কি বলছিলাম ভাইয়া এই ম্যাথটা করার আগে, এটা সম্ভাবনা, তার সম্ভাবনা। কি বলছিলাম যে একটা ঘটনা যদি আরেকটার পরে ঘটে এবং এগুলা এবং দিয়ে খুলনায় বাসে যাবে কিন্তু রাজশাহী ট্রেনে নয়, তাই না, এবং রাজশাহী ট্রেনে নয়, কিন্তু না লিখে এবং লিখলে বোধহয় বেটার হতো, তাই না, অর এবং পরস্পর রিলেটেড না, এবং বলছে আবার, ওটা তো অথবা, এটা তো এবং। বাট মেইন কথা হচ্ছে যে একটার পরে যদি একটা ঘটনা ঘটে সেক্ষেত্রে গুণ করতে হয়, এটা মাথায় রাখ। এইচএসসি থেকে আরেকটু অ্যাডভান্স শিখবো আমরা, বাট এখন এতটুকু মাথায় রাখো, একটার পর একটা যদি হয়, মানে একটা ঘটছে ওটা সাপেক্ষে আরেকটা ঘটতেছে, তাইলে গুণ করবা, শেষ, এন্ড অফ ডিসকাশন। তাহলে ঢাকা থেকে সে খুলনা বাসে গেছে, ওটা সম্ভাবনা কত, 2/5। তাহলে আমরা লিখবো কত, 2/5, গুণ করবো তার সাথে কত, সে রাজশাহী ট্রেনে যাবে না, অর্থাৎ এখান থেকে এই পাথটা ফলো করছে, দেন ট্রেনে যাবে না, না গেলে কত, 3/8। তাহলে গুণ করলে কত আসতেছে, নিচে আসতেছে 40, উপরে 6, কাটাকাটি করলে 3 দুগুণা 6, আর এটা কত, 20 দুগুণা 40, 3/20 হচ্ছে আনসার। ঠিক আছে, ইজি না? এরকম একটা অঙ্ক অনুশীলনীতে আছে, আমরা সেটাও দেখব। ওকে, সো এই ম্যাথটাতে কি বলছে, দুইটা মুদ্রা একটা ছক্কা একত্রে নিক্ষেপ করার ঘটনার প্রবাবিলিটি ট্রি তৈরি করো। ঠিক আছে, অর্থাৎ আমরা একটা মুদ্রা নিক্ষেপ করব। আমরা যদি জিনিসটা এঁকে দেখাই, এই ধরো একটা কয়েন আছে, কয়েনটাকে টস করব, টস করলে কি আসবে, টস করলে ভাই হয় একটা হেড আসবে না হয় একটা টেল আসবে, বাস, এর বাইরে কিছু আসা সম্ভব কি না, হেড আসবে অথবা টেল আসবে, ভালো কথা। হেড এবং টেল আসার পরে আমাদেরকে বলছে যে এখানে আমাদের কি করতে হবে, একটা ছক্কা নিক্ষেপ করতে হবে, একটা ডাইস নিক্ষেপ করতে হবে। তাহলে ভাই ডাইস নিক্ষেপ করলে কি হবে, 6টা না, কারণ ডাইসে কয়টা তোমার নমুনা ক্ষেত্র আছে, 6টা, আমরা 6টা স্যাম্পল স্পেস আঁকবো। তাহলে এখান থেকে 6টা ব্রাঞ্চ ক্রিয়েট হবে, তাই না, 1 2 3 4 5 6। এখান থেকে আরো 6টা, 2 3 4 5 6। এই হলো কথা। অনেকে বলতে পারবে অ্যারো চিহ্ন দিলেন, অ্যারো চিহ্ন দিলেন না। ভাই এটা তোমার ইচ্ছা, তুমি মন চাইলে অ্যারো চিহ্ন দাও, না মন চাইলে অ্যারো চিহ্ন দিও না, ঠিক আছে, অ্যারো চিহ্ন নিয়ে এত টেনশন নেওয়ার কিছু নাই, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের প্রবাবিলিটি ট্রি আঁকা ডান। ইজি জিনিস, তাই না, তো 9 নম্বর ট্রাই করলেই পারবা। আচ্ছা, তো এখন একটা ম্যাথ আছে, একজন লোকের ঢাকা হতে চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা, প্লেনে যাওয়ার সম্ভাবনা কত কত। চট্টগ্রাম হচ্ছে 2/9, ভবনা 2/9, বাস হচ্ছে 3/7, আর গাড়ি হচ্ছে 1/9। বাস, গাড়ি, আচ্ছা,
প্লেন ওটা গাড়ি হবে, তাই না? গাড়িতে যাওয়ার সম্ভাবনা বলছে 1/9, বাসে যাওয়ার সম্ভাবনা বলছে 3/7। 2/9, 3/7, 1/9। ওকে, এখন বলছে যে ইংলিশটাই দেখি। হ্যাঁ, একজন লোকের ঢাকা থেকে চিটাগং ট্রেনে যাওয়ার সম্ভাবনা 2/9, বাসে 3/7, গাড়িতে 1/9। ওই বাংলাটা ঠিক মতো উঠে না। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা বের করতে বলছে যে ওই লোকটা, দ্য পারসন উইল ট্রাভেল ফ্রম চিটাগং টু কক্সেস বাজার বাই বাস, আর গাড়িতে হচ্ছে 3/7, মানে ওই অঙ্কটার মতো। সে ঢাকা থেকে চিটাগং 3টা ভাবে যেতে পারে, এবং চিটাগং থেকে সে কই কক্সবাজার গেছে, তাই না? এখন বলছে ইউজ দ্য প্রবাবিলিটি ট্রি টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্য পারসন উইল ট্রাভেল বাই ট্রেন টু চিটাগং অ্যান্ড বাই বাস টু কক্সেস বাজার। মানে সে ট্রেনে চিটাগং যাবে এবং বাসে কক্সেস বাজার যাবে। এখন দেখো এই ম্যাপটাতে সে ট্রেনেও ট্রাভেল করবে, সে বাসেও ট্রাভেল করবে। সে ট্রেনে ট্রাভেল করবে না, বাসে ট্রাভেল করবে, ওটাকে আমাদের দেওয়ার দরকার আছে। ওই যে আমরা উদাহরণে যে ম্যাটটা করছিলাম ওখানে বলছে বাসে কিন্তু ট্রেনে না, এই জন্য নার অপশনগুলো আমাদেরকে রাখতে হয়েছিল। বাট এখানে যদি খেয়াল করো, লোকটা আছে ঢাকাতে, ঢাকা থেকে সে কি করবে? ঢাকা থেকে সে চিটাগং যাবে, তাই না? যেতে পারে সে বাসে, সিটিজি লিখি চিটাগং, তাহলে এটা হচ্ছে বাস। বাস কত? 2/9। এটা হচ্ছে বাস টু বাস তো কত? ফার্স্টে ট্রেন ছিল, তাই না? তাহলে ফার্স্টে লিখবো আমরা ট্রেন। ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 2/9। তারপরে হচ্ছে বাস, বাসে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/7। তারপরে হচ্ছে কার বা গাড়ি, গাড়িতে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/9। ভালো কথা, হইল, এই তিনটা হইল। এখন বলছে চিটাগং থেকে সে কক্সেস বাজার বাসে যাবে, চিটাগং থেকে সে কক্সেস বাজার বাসে যাবে এবং গাড়িতে যাবে, তাই না? ঠিক আছে, তো এরপর বলছে যে চিটাগং থেকে সে কক্সেস বাজার যাবে, তাই না? তাহলে কক্সেস বাজার কীভাবে যেতে পারে? হয় বাসে যাবে নাহলে গাড়িতে যাবে, হয় বাসে যাবে না হলে সে গাড়িতে যাবে। চিটাগং থেকে আমরা কি করব? খুবই সিম্পল, চিটাগং থেকে আমরা হয় সে যাবে কি বাস, অথবা সে যাবে কার। তাহলে তার বাসে যাওয়ার সম্ভাবনা কত? 2/5, আর গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7। যাবে কই? কক্সেস বাজার। আবার সেম, এটা সেম জিনিস, কক্স লিখব, এটাও লিখব কক্স, এটাও লিখব কক্স, এটাও লিখব কক্স। 2/5 এটা হচ্ছে বাস, 3/7 এটা হচ্ছে কার। একটু তাড়াতাড়ি করে আঁকলাম, মোটামুটি ফ্রি হ্যান্ডি ড্র করে ফেললাম। জিনিসটাকে আমি তোমাকে মেনলি কনসেপ্টটা এক্সপ্লেন করি। যেখানে স্টার্ট হবে হলো, তুমি ওই যে আমরা আগের ম্যাথ একটা করছিলাম, আমি তোমাকে একটু দেখাই। মানে এখানে বাসে বাসে না, ট্রেনে ট্রেনে না, ট্রেনে ট্রেনে না, এটা কেন করছে? আর ওখানে কেন বাসে বাসে না করি নাই? কারণ এখানে প্রশ্নে আমাদের জানতে চাওয়া হচ্ছে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত, এবং এটা প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে দেখাইতে বলছে। এখন আমরা এখন যেটা সলভ করতেছি সেখানে আসি। এখানে না যাওয়ার সম্ভাবনার কথা কিন্তু কোথাও বলে নাই, তাই না? প্রবাবিলিটি অঙ্কন করে লোকটি চট্টগ্রাম থেকে ট্রেনে এবং বাসে যাওয়ার সম্ভাবনা বের করো, তাই না? না যাওয়ার কিন্তু কোনো কিছু জানতেই চাওয়া হয়নি, এবং আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে ওগুলো সব যাওয়া রিলেটেড। সো না যাওয়াটা আমাদের জন্য কি অপ্রয়োজনীয় না, এই জন্য আমরা এটা করি নাই। এখন আসো, ঢাকা থেকে সে ফার্স্টে গেছে চিটাগং, তো ঢাকা থেকে সে চিটাগং কয়ভাবে যেতে পারে? 3 ভাবে যেতে পারে।
তারপরে 3 ভাবের জেলো মানে গেল, সে যাওয়ার পরে সে আবার কক্সবাজার যাবে, আর 2 ভাবে। তো সে আমার কিন্তু প্রত্যেকটা কেসে চিন্তা করতে হবে, সে কিন্তু ট্রেনেও যেতে পারে, সে বাসেও যেতে পারে, সে গাড়িতেও যেতে পারে। যদি সে ট্রেনে যায়, সে ট্রেন থেকে সে চিটাগং বাসে যাবে, গাড়িতে যাবে। যদি সে বাসে যায়, বাস থেকে সে আবার বাসে যাবে অথবা গাড়িতে যাবে। যদি সে গাড়িতে যায়, গাড়ি থেকে সে বাসে যেতে পারে অথবা সে গাড়িতেই যেতে পারে। মানে একটা থেকে একটা ঘটছে, ওটার সাপেক্ষে বাকিগুলা ঘটবে। তো এখানে ঢাকা থেকে সাপোজ বাস ঘটে গেছে, বাসের সাপেক্ষে সে আবার কক্সবাজার 2 ভাবে যেতে পারে, সেই 2টাও দেখাইতে হবে। এখানে যদি বাসের সাপেক্ষে আবার এখানে প্লেন থাকতো, প্লেনও অ্যাড করতে হতো। মানে যতগুলা ঘটছে ততগুলা দেখাইতে হবে। আমি কি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি যে কেন আমরা জিনিসগুলো এভাবে সিকোয়েন্সিয়ালি নিচ্ছি বা কোনটা কিভাবে নিচ্ছি না নিচ্ছি? ঠিক আছে, ওকে। এখন আমাদের বলছে যে প্রবাবিলিটি বের করতে হবে যে ট্রেনে যাবে সে চিটাগং অ্যান্ড দেন বাই বাস টু কক্সবাজার। সো ট্রেনে চিটাগং গেছে কত, 2/9, এবং এখান থেকে বাসে সে গেছে কক্সবাজার, তার মানে 2/5, এটা কত, 4/45, 5 নং 45, তাই না? এই হচ্ছে কথা। তার মানে কি, এটা গুণ কেন করলাম? কারণ একটা ঘটনা ঘটছে, ওটার সাপেক্ষে আরেকটা ঘটনা ঘটছে, এই জন্য আমরা এখানে করছি কত বলতো, এখানে আমরা গুণ করছি, কারণ একটা ঘটনা ঘটছে, এর সাপেক্ষে আরেকটা ঘটনা ঘটছে। আমি বারবার গিয়ে আমার ওসিডি হয় যে ভাই রেকর্ড করছি, বাট আমি হয়তো প্লেটা দিই, যে বারবার দেখে আসি যে আমার ভয়েসটা ঠিক মতো পাচ্ছে কিনা, বুঝছো? ওকে, চলো। এই হচ্ছে কথা। আরেকটা একটু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, একটু করি, যে একটা 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলে, একটাকে শাপলা, একটা প্রাথমিক শিক্ষা। আগের, এখন তো শাপলা আর বঙ্গবন্ধু বেশিরভাগ থাকে, বাট এটা হচ্ছে প্রাথমিক শিক্ষার একটা ইয়ে থাকে। আচ্ছা, যদি মুদ্রাকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয়, তাহলে একটি আসার সম্ভাবনা ও একটি না আসা, কি আসার সম্ভাবনা? ও আচ্ছা, এল মানে ওয়াটার লিলি, মানে শাপলা আসার সম্ভাবনা, আর নট গেটিং আ সি, ঠিক আছে, ওই চাইল্ড, ওই চাইল্ড না আসার সম্ভাবনা, ঠিক আছে। এল আর সি দিয়ে মনে রাখি কোশ্চেনটা, বইয়ে কোশ্চেনটা কি এল আর সি দিয়ে করা? হ্যাঁ, একটি এল আসার সম্ভাবনা, একটা বইয়ে এল আর সি দিয়েই করা। আচ্ছা, শাপলার পিঠকে এল ধরবো, প্রাথমিক শিক্ষাকে সি ধরবো, এই তো হয়েছে। আচ্ছা, একটা মুদ্রা 2 বার নিক্ষেপ করা হলো, তাহলে আমাদের ফার্স্টে কি আঁকতে হবে? নমুনা বিন্দু আঁকতে হবে, তাই না? তো নমুনা বিন্দুগুলো কি কি হবে? এল আর সি এর মধ্যে কম্বিনেশন করবা। কেমনে করবা? দেখো, 2 বার নিক্ষেপ মানে দুইটা দুইটা করে আসবে, তাই না? তাহলে প্রথমে এল আসতে পারে, এল আসতে পারে, পরে এল এর সাথে সি আসতে পারে, ডান। তারপর সি আসতে পারে, এল আসতে পারে, সি এর সাথে সি আসতে পারে। এটা আমি ভাই কেমনে করলাম? মনে করো হেড টেল যখন করছিলাম, এখান থেকে হেড টেল, এখান থেকে হেড টেল, জিনিসটা কি, এইচ দিয়ে শুরু হইলো, এইচ এর পরে এইচ, এইচ এর পরে টি, তারপর টি দিয়ে শুরু হবে, টি এর পরে এইচ, টি এর পরে টি। মাইন্ড ম্যাথ করতে হবে। এখন দেখো, 2 বার নিক্ষেপ করা হলে এই হচ্ছে আমার নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। তবে একটি আসার সম্ভাবনা, মানে একটা এল আসার সম্ভাবনা, এবং মানে কি ভাই, এবং মানে কি? ইংলিশ ভার্সনের কোশ্চেনটা দেখো, অ্যান্ড, এইজ অ্যান্ড, এবং বা অ্যান্ড কখন হয়? ওর থেকেও আসতে হবে, ওর থেকেও আসতে হবে, অথবা বা অর মানে কি, ওর থেকে আসলে হবে, ওর থেকে আসলে ওদের একসাথে নিব, তাই না? তার মানে এখানে কিন্তু কমনটা নিতে হবে, মানে একটা এল এবং একটা সি না আসার সম্ভাবনা, মানে একটা এল আসতে হবে এবং একটা সি না আসার সম্ভাবনা। সো এটা আমি একটু বলবো, তোমাদের ভিডিওটা একটু পজ করে আমাকে আনসারটা জানাবা যে কি আসে। হ্যাঁ, আমি তোমাকে আনসারটা দিই, আশা করি তুমি পজ করে আনসার বের করছো। একটা এল আসছে, এরকম নমুনা ক্ষেত্র কয়টা? জাস্ট এটা, রাইট? একটা এল, তাই না? একটা এল। আবার কি বলছে? কি বলছে? হ্যালো, ওকে। ভয়েসটা ঠিক আছে, আমার মাইকটা কাট হয়ে গেছিল, বুঝছো, এখন মনে হয় মাইকটা ঠিক আছে। যাই হোক,
কোশ্চেনটা কি পড়তেছিলাম, সরি, একটা এল আসার সম্ভাবনা এবং একটাও সি না আসার সম্ভাবনা। এখন ফার্স্টে আমরা একটা এল আসার সম্ভাবনা দেখি। একটা এল কই কই আসতে পারে, এখানে আসতে পারে আর এখানে আসতে পারে, তাই না? তাহলে একটা এল আসার সম্ভাবনা কত, 2, আর টোটাল আছে 4, তার মানে কত হইতেছে, হাফ। গেল। এখন যদি আমরা বের করি একটা সি না আসার সম্ভাবনা, ভাই একটাও সি কখন আসবে না দেখো তো, এই কেসে আর এই কেসে একটা সি আসবে না, তাই না? এখানে দেখো একটাও সি আসবে না, তাই না? আর এখানে কিন্তু একটা সি না, কয়টা সি, দুইটা সি, তাই না? এখানে একটা সি নাই, এখানেও কি একটা সি নাই, দুইটা সি আছে। এখানে একটাও নাই, এখানে দুইটা আছে, মানে একটা নাই, দুইটা আছে অথবা নাই। এগুলোর মধ্যে সমস্যা কি ভাই, এখানে একটা সি আছে। তাহলে এইটার ক্ষেত্রে সম্ভাবনা কত, 2/4 না? মোট অনুকূল ঘটনা 2 আর নমুনা বিন্দু 4টা, সেটা আসতেছে কত, হাফ। এখন খেয়াল করো, এই যে এবং করব, কমন নিব, এই দুইটার মধ্যে কমন কিছু আছে। খেয়াল করো, একটা এল আসার সম্ভাবনা হচ্ছে এই দুইটা স্যাম্পল স্পেস নিয়ে, আর একটাও না আসার হচ্ছে এই দুইটা নিয়ে। এই দুইটার মধ্যে কমন কিছু আছে নাই, তার মানে এখানে এবং করা যাবে না, মানে এই দুইটাই হাফ আর হাফ হচ্ছে আনসার। অর্থাৎ এখানে কমন করার কিছু নাই। কেন নাই আমি আরেকবার বুঝাই। কমন তোমার করতে হলে তো কমন কিছু থাকতে হবে, রাইট? এখন হচ্ছে একটা এল আসার সম্ভাবনা, এখানে কি নমুনা অনুকূল ঘটনা বা ফেভারেবল আউটকাম, এই দুইটা। আর একটা সি না আসা, একটা সি না আসার ক্ষেত্রে অনুকূল ঘটনা কিন্তু এই দুইটা, সো এদের মধ্যে কমন কিছু নাই। সো কমন কিছু যেহেতু নাই, সো আমরা এবং করতে পারতেছি না, এটা রেখে দেবো, এটাই আনসার। ক্লিয়ার? ডান। পরেরটা দেখো, সম্ভাব্য ঘটনার প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্র দেখো। সম্ভাব্য ঘটনা কি, 2 টাকার মুদ্রা আমরা 4 বার নিক্ষেপ করছি, ভাই রে ভাই, এটা তো অনেক বড় হবে। এটা হচ্ছে আমাদের মুদ্রা, এটা সুন্দর করে আঁকি। চারবার না, তাহলে একটু বিশাল বড় হবে। এটা হচ্ছে 1 বার, 2 বার, 3 বার, এই হলো 4 বার। ভাই এটা আঁকতে আঁকতে তো আমার আজকে দিন পার হয়ে যাইতেছে রে। একটা তো কম হয়ে গেল। দুই, 1, 2, 1, 2, বড় করি, 1, 2 হয়ে গেছে। দেখো বহুত কষ্টে আঁকলাম, বুঝছো, বহুত কষ্টে এটা আঁকলাম। এখন বাকিটুক করি। এই 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 এই
এই এই এই এই এ এ এ এ এ এ 2 4 6 8 16টা হবে টোটাল। এ এ এ লাস্টে এসে একটু বিশ্রী হয়ে গেল। 2 4 6 8 10 12 14 16 ঠিক আছে। হয়ে গেছে। হেড টেল, আরে উপরের গুলা তো দিইনি। হেড, আরে হেড টেল, হেড টেল, হেড টেল, হেড, আচ্ছা সরি সরি টেল সি, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করে দাও, সরি 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 গাইজ, এটা এলসি হবে, এলসি তাই না, চাইল্ড আর লোটাস, তাহলে এল সি, 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 ডান। এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি ট্রি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রবাবিলিটি ট্রি। পুরো ধ্যান করতে বসবো আমরা, তাই না, ধ্যান করতে বসে যাবো। তো এখন এটা একটু বড় জায়গা লাগবে, এটা তোমাদের খাতা ল্যান্ডস্কেপ করে আঁকতে হবে, বুঝছো, তোমাকে যদি দেখাই কেমনে আঁকবা, এটা খাতা নেই এখান থেকে, এই ধরো এই খাতাটা নিয়ে আমরা এরকম ল্যান্ডস্কেপ করে, এই সোজা বরাবর থাকে না, আমরা একটু বাঁকা করে এইভাবে আঁকবো, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের চিত্র, এটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি। এখন এখন এই ঘটনাগুলো আমরা, নমুনা বিন্দুগুলো কিভাবে লিখতে পারি দেখো তো, এই দেখো এল 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 সি এল এল সি এল এল সি এল 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 সি এল সি এল সি সি এল এল সি 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 এল 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 সি এল এল সি সি এল সি এল সি এল সি 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 এল এল সি সি এল সি 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 এল সি 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 সি, আল্লাহ আমার দম বেড়ে যাইতেছে ভাই। টোটাল মেইন কথা হচ্ছে 16টা নমুনা ক্ষেত্র, বুঝছো, একটু সুন্দর করে লিখবা, আমি লিখতে পারবো না ভাই, টায়ার্ড হয়ে গেছি, এখানে সবগুলা নমুনা ক্ষেত্র সুন্দর করে লিখবা, আমি কিন্তু মুখে বলে দিচ্ছি, আমি কিন্তু মুখে সবগুলা বলে দিচ্ছি, এখন বাকিটা তোমার দায়িত্ব লেখা, নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস এখান থেকে সুন্দর করে লিখবা, কেমন? ওকে, ওটা লিখতে পারবো না ভাই, নমুনা ক্ষেত্র, এটা আমি টায়ার্ড হয়ে গেছি। লাস্ট কোশ্চেন কি, দেখাও যে মুদ্রাটি কত সংখ্যক বার, draw the probability of the possible, ঠিক আছে, so that if the coin was tossed n times the total number of possible events is 2 to the power n, অর্থাৎ মুদ্রাটি যদি আমরা n সংখ্যক বার নিক্ষেপ করি, তাহলে নিক্ষেপ করলে 2 to the power n সংখ্যক ঘটনা হয়, মানে আমরা যদি কয়েনটাকে n বার নিক্ষেপ করি তাহলে 2 to the power n বার হয়। এটা আমরা কেমনে ব্যাখ্যা করব ভাই, এটা আমরা ব্যাখ্যা করব খ হতে প্রাপ্ত যে চিত্র পাইছি, খ হতে আমরা যে চিত্রটা পাইছি, আমরা খতে কি চিত্রটা পাইছি দেখো তো, খতে আমরা যে চিত্রটা পাইছি এই চিত্রটা দেখো, এই যে ফার্স্ট, একটু লিখে রাখে, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম নিক্ষেপ, দ্বিতীয় নিক্ষেপ লিখতে হবে, ধরো এটা হচ্ছে আমাদের প্রথম নিক্ষেপ, এখানেও কিন্তু প্রথম নিক্ষেপ, তাই না, এইটা কি দ্বিতীয় না, এগুলা কি তৃতীয় নিক্ষেপ না, এন্ড এই লাস্টের এগুলা কি চতুর্থবার নিক্ষেপ না,
তাই না? তাই কি না একটু বলো, অবশ্যই তাই না? তো দেখো প্রথমবার যখন নিক্ষেপ করছি, একবার নিক্ষেপে আমাদের ঘটনা কয়টা ঘটছে? একটা, দুইটা। যখন দুইবার নিক্ষেপ করছি 1 2 3 4, যখন তিনবার নিক্ষেপ করছি 2 4 6 8, যখন চারবার নিক্ষেপ করছি 4 4 আর 16। তাহলে আমরা লিখি ঘটনাগুলো, যে এখানে লিখি খ হতে প্রাপ্ত একবার নিক্ষেপে একবার যখন আমরা টস করছি একবার, তখন ঘটনা সমান দুইটি, তাই না? 1 × 2, একবার ঘটনা, একবার বাড়ছি এক। যখন আমরা দুইবার নিক্ষেপ করলাম তখন ঘটনা কত হলো? 2 × 2, তাই না? বা 2²টি, এখানে 2টি লিখি, বা 2⁻1। যখন আমরা তিনবার নিক্ষেপ করলাম তখন 3 × 2, তাই না? 3 × 2 না 4 × 2, দেখি তো, 4 × 2 হবে। তার মানে কত? 4 × 2 = 8, মানে কি 2³ তাই না? আর যখন আমরা চারবার নিক্ষেপ করলাম তখন কত আসছে দেখো তো, 1 2 1 2 4, দেখো ফার্স্টে একবার, তারপর 2, তারপর 4, তারপরে কত হয়েছে? 8 হয়েছে না? 8 × 2 = 16, তাই না? দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা কয়েন ছিল, মানে 8টা প্রবাবিলিটি ছিল ঘটনা, ওখান থেকে আবার দুইটা দুইটা করে ব্রাঞ্চ করছে। দেখো ফার্স্টে 1 থেকে দুইটা ব্রাঞ্চ করছে, তারপর দুইটা থেকে আবার দুইটা দুইটা করে ব্রাঞ্চ করছে, তাই আমরা লিখছি 2 × 2, তাই না? তারপর যখন দেখো প্রতিটা থেকে চারটা, 1 2 3 4, চারটা থেকে আবার দুইটা দুইটা করে ব্রাঞ্চ করছে, তারপর লাস্টে কয়টা? 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা থেকে আবার দুইটা দুইটা করে ব্রাঞ্চ করছে। সো আলটিমেটলি আমরা কি লিখবো? এটা 8 × 2। তাহলে 8 × 2 = 16, 16কে কি লেখা যায়? 2⁻4, তাই না? তাহলে খেয়াল করো, একবার নিক্ষেপে 2⁻1, দুইবার করলে 2², তিনবার 2³, চারবার 2⁻4। চিত্র দিয়েও কিন্তু আমরা তাই মিলাচ্ছি, যতবার নিক্ষেপ করতেছে না 2 এর পাওয়ার আকারে বাড়তেছে না। দেখো এটা 2 2² 2³ 2⁻4। তাহলে কি আমরা বলতে পারি না যে সুতরাং n বার নিক্ষেপ করলে এটা আসবে 2⁻n সংখ্যক, তাই না? n বার নিক্ষেপ করলে কত আসবে? 2⁻n সংখ্যক। এটাই এটা ঐকিক নিয়মে প্রুফটা। এই 2⁻n একটা ইম্পর্টেন্ট ম্যাথ, আর এটা ঐকিক নিয়মে প্রুফ করা লাগে, অ্যান্ড মোস্ট কেসেসে এরকম চিত্র রাখে। এটা 4টা বেশি দিয়ে ফেলছে, বাট 3টাই দেয় ইউজুয়ালি। ওকে, আমাদের চ্যাপ্টার কিন্তু শেষ। কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এগুলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। এগুলো ইজি কোশ্চেন। হ্যাঁ, একটা ছক্কা একবার নিক্ষেপ করে, এই যে দেখো জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য, একটা করে দিই। জোড় সংখ্যা, ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা কি আছে? 2 4, এটা করাইছি, এটা আমি করাইছি, তাই না? এটা করাইছি, জোড় সংখ্যা এটা করাইছি, 3 দ্বারা বিভাজ্য। ওকে, তো এগুলো তোমাদের বইয়ের কোশ্চেনই, সেগুলো কমেন্ট করে জানাই কোনটা কি আসে। আমরা এখন কিছু সিকিউ দেখাই, আর ক্লাস মোটামুটি সম্ভাবনা অত জটিল কিছু আসে না, কয়েকটা সিকিউ দেখাই। অ্যান্ড আমাদের ক্যাডেট কলেজ স্কুলগুলোর কোশ্চেন আমাদের টেস্ট পেপার সলভিং কোর্সে কিন্তু আমি দেখাবো। আমি কয়েকটা ডেমো কোশ্চেন দেখাই আমাদের ক্লাসটা শেষ করি। ক্লাসটা আসলে খুব ছোটই, তাই না? সম্ভাবনা দেখো, একটা নিরপেক্ষ ছক্কা, দুইটা নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, আর এটা হচ্ছে ইংলিশ ভার্সনের কোশ্চেন। হ্যাঁ, ডিটারমাইন দ্য, কি বলছে? একটি নিরপেক্ষ ছক্কা, নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় সংখ্যা এবং অথবা কিন্তু বলে না, এবং 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। ছক্কা নিক্ষেপ করলে কি কি পাবো আমরা? ছক্কা নিক্ষেপ করলে পাবো 1 2 3 4 5 6, তার মানে কয়টা পাবো? 6টা, তাই না? এখন বলছে জোড় সংখ্যা,
জোড় সংখ্যা বা ইভেন নাম্বার আমরা কয়টা পাবো? জোড় সংখ্যা কয়টা পাবো? 2 4 6, তার মানে 3টা, তাই না? 2 4 6, তাহলে কয়টা পাবো? 3টা। তারপর বলছে কি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, ডিভিজিবল বাই 4, 4 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই 4। 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কি আছে? একটাই আছে, তাই না? 1 থেকে 6 4 দ্বারা বিভাজ্য সংখ্যা তো শুধু 4, তার মানে একটা। এখন আমাদের বলছে কি এবং, আমাদের বলছে কি এবং বা অ্যান্ড। এবং মানে কি এর থেকেও আসতে হবে, এর থেকেও আসতে হবে। তাহলে এই দুইটা সেটে কমন কি বলো তো? ইভেন নাম্বার অ্যান্ড ডিভিজিবল বাই 4 কে আছে বলো তো? শুধু 4 না, মানে 1 একটা। তাহলে টোটাল প্রবাবিলিটি কত আসে? 1/6। আর যদি বলতো যে ছক্কাটা জোড় সংখ্যা অথবা 4 দ্বারা বিভাজ্য, তাহলে এই তিনটাও নিতাম, এটাও নিতাম। তাহলে কয়টা হতো? 4টা, বার যেহেতু এটা কমন আছে 3টা, তাহলে 3/6 মানে আনসার আসতো হাফ। বুঝছো? সোজা না? এই এই হচ্ছে মোটামুটি পার্থক্য আর কি। তারপর বলছে যে প্রবাবিলিটি ট্রি অঙ্কন করে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ড্র প্রবাবিলিটি ট্রি and find the probability of getting an even number on the dice and same side of the coin. ওকে, এখন মুদ্রায় একই ফলাফল বা সেম সাইড অফ দ্য কয়েন মানে কি বলো তো? ধরো হেড পাইছো, হেডই পাইতে হবে, টেল পাইছো, টেলই পাইতে হবে। ব্যাপারটা এরকম। কি বলছি? হেড পাইছো, হেডই পাইতে হবে, টেল পাইছো, টেলই পাইতে হবে। চিত্রটা একে বুঝাই। প্রবাবিলিটি ট্রিটা থাকতে হবে, আঁকি। ফার্স্টে কি নিক্ষেপ করছে? ফার্স্টে ছক্কা, তারপর দুইটা নিরপেক্ষ মুদ্রা। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্টে আসতে হবে ছক্কা বা ডাইস। এটা হাতে আঁকবো। এই যে ছক্কা নিক্ষেপ করলাম, তারপরে কি নিক্ষেপ করতে হবে ভাইয়া? তারপর বলছে দুইটা মুদ্রা নিক্ষেপ করতে হবে। তার মানে একটা মুদ্রা নিক্ষেপ করলে পাবো কি? হেড। একটা মুদ্রা নিক্ষেপ করলে পাবো টেল। তারপর এখান থেকে আবার হেড, আবার টেল, হেড, টেল। ভাই চিত্র তো খুব বিশ্রী হবে। তারপর আবার মানে বুঝতেছো তো? হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, এগুলো এঁকে যাবা, বুঝছো? মানে এখানে আসলে এত রাজনীতি করার কিছু নাই। এগুলা কষ্ট হবে ভাই। ঢাকা বোর্ডের এই প্রশ্নটা যারা সলভ করছে ওদের ঘাম ছুটে গেছে, শিওর ঘাম ছুটছে ভাই। বাট এটা কিন্তু কঠিন কিছু না, জাস্ট একটু ধৈর্য ধরে টাইম নিয়ে আঁকলে এটা কিন্তু 10-এ 10 পাওয়ার কোশ্চেন। মানে এখানে কিন্তু ভুল হওয়ার কোনো চান্সই নাই। এখানে কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নেই, তাই না? এখানে কি ভুল হওয়ার কোনো চান্স আছে? আমাকে একটু বলো। ভুল হওয়ার কিন্তু কোনো চান্সই নেই, তাই না? তাহলে নমুনা ক্ষেত্রে দেখি 1HH, নমুনা ক্ষেত্রগুলো দেখো 1HH, তারপর 1HT, তারপরটা কি 1TH, তারপরটা কি 1TT। এরকম 1 এর জায়গায় 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে। আমি একটা এক্সাম্পল, ধরো আমি লিখলাম 2HH, আর এখানে একটা পাবো 2TT, তাই না? বাকিগুলো লিখি 2HT, 2TH। এরকম এখানে বুঝতেছো তো কয়টা হবে? 2 4 6 8 10 12 14 16 18 20 24 28, তাই না? এখন আমাকে একটু বলো না, 28টা কেন আসবে? 24টাই তো আসার কথা।
4 8 12 16 20 24, হ্যাঁ 24টা আসবে, হ্যাঁ ঠিক আছে 24টা আসবে, এরকম দেখো চারটা চারটা করে 24টা আসবে। এখন আমাদের কোশ্চেনে আছে, আমি তো নমুনা ক্ষেত্র দেখাবো না, আমার কাজ হচ্ছে তোমাকে ম্যাথটা সলিউশন দেখানো, নমুনা ক্ষেত্রে তুমি নিজে লিখতে পারবে, ওটা আমার দেখানোর কিছু নাই। বলছে যে ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় একই ফলাফল, গেটিং ইভেন নাম্বার অন দ্য ডাইস অ্যান্ড সেম সাইড অফ দ্য কয়েন। ইভেন নাম্বার বা জোড় সংখ্যা লাগবে। এখন দেখো 2 একটা ইভেন নাম্বার, রাইট, অ্যান্ড জোড় আর সেম সাইড অফ দ্য কয়েন মানে কি, প্রথমবার টস করেছি হেড পাইছি, পরের বার টস করছি হেড পাইছি, এটাকে বোঝায় সেম সাইড অফ দ্য কয়েন বোথ দ্য টাইমস। দুইবার টস করে দুইবারে আমি হেড পাইছি, অথবা দুইবার টস করে দুইবার টেল পাইছি। এখন চল তো মার্ক করি ঘটনাটা কই। এইটা একটা কি দেখো তো, ছক্কায় জোড় সংখ্যা বা ইভেন নাম্বার এবং মুদ্রায় সেম সাইড আসছে। এটাও কি ছক্কায় জোড় সংখ্যা, মুদ্রায় সেম সাইড আসছে। এই সেম ঘটনাকে আমরা 4 এর ক্ষেত্রে পাবো না? আমরা কি 4HH আর 4TT পাবো না? আমরা সিমিলারভাবে 6HH আর 6TT পাবো না? পাবো না? বাকিগুলা বাদ দাও, এগুলো তুমি লিখতে পারবা, পাবো না? তাহলে আমাদের অনুকূল ঘটনা কয়টা? 2 4 6টা। 3টা জোড় সংখ্যা একই সাইড আসবে দুইবার করে, তাহলে আমাদের মোট অনুকূল ঘটনা কয়টা দাঁড়াইতেছে? মোট অনুকূল ঘটনা, হ্যাঁ রেকর্ডিং চালু আছে, মোট অনুকূল ঘটনা কয়টা দাঁড়াইতেছে? 6টা দাঁড়াইতেছে না? তাহলে সম্ভাবনা কি হবে? খ নাম্বার 6, আর নমুনা বিন্দু হচ্ছে 24টা, তাহলে কত? 4 6 24, তাই না? তাহলে 1/4, আনসার ইজ 1/4। লাস্টেরটা, যদি সেট এ হতে একটি নম্বর পছন্দ করা হয়, দেখা যে নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম হবে। দেখো এ সেট দেওয়া আছে, এটা একটু কপি করি, করে এই কোশ্চেনটা আবার লাগবে। দেখো একটা সেট দেওয়া আছে কোশ্চেনে, তাই না? কোশ্চেনে একটা সেট দেওয়া আছে। দেখো এই যে আমরা সেটটা লিখি, এ সমান x belongs to n such that 36। এখন এই সেটটা থেকে আমাদের আনতে বলছে কি, আচ্ছা সেটটাকে আমরা, এটা তো কি আমরা এটাকে, এটা কি সেট গঠন পদ্ধতিতে বা সেট বিল্ডার মেথডে আছে, তাই না? তাহলে আমরা ট্যাবুলার মেথড বা ট্যাবুলার মেথডের বাংলা কি, তালিকা পদ্ধতিতে বের করি। চলো, তো কি বলছে যে x হচ্ছে ন্যাচারাল নাম্বার, বিলংস টু ন্যাচারাল নাম্বার মানে কি সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এগুলো হচ্ছে 6 থেকে 36 মাঝে, 6 থেকে 36 মাঝে সকল কি বলতো ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে এখানে কয়টা সংখ্যা হবে ভাই, আমাকে একটু বলো তো, কয়টা সংখ্যা হবে? চিন্তা করো, 36 মানে 6 থেকে স্টার্ট হবে, আচ্ছা না, এটা গ্রেটার ইকুয়াল টু আছে না, 6 এর চেয়ে বড় হবে কিন্তু, এরকম 7 8 9 10 এরকম করে চলতে চলতে 36 পর্যন্ত যাবে, তাই না? এটা আমরা লিখবো, সবাই এটা খাতায় সুন্দর করে লিখবো। তাহলে কয়টা হবে? এখানে আছে 4টা, 20 30 36 এ আছে তোমার 6টা, 6টা আর 20টা 26 আর 4 30টা, তাহলে টোটাল আছে আমার ইয়ে কয়টা? 30টা। টোটাল আছে আমার কয়টা নমুনা ক্ষেত্র? 30টি। ওকে, লিখবা কিন্তু, হ্যাঁ আমি কিন্তু লিখতেছি না। এখন বলছে যে দেখো নম্বরটি জোড় এবং 5 দ্বারা বিভাজ্য। এখন এই সেটে 30টা সংখ্যা আছে এবং এখান থেকে আমরা র্যান্ডমলি একটা নম্বর পছন্দ করব এবং দেখাইতে হবে যে পছন্দ নাম্বারটা জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নম্বরটি মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম হবে। দুইটা জিনিস বের করে কম্প্যারিজন করতে হবে। কি করতে হবে? নাম্বারটা জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। এখন দেখো 7 থেকে শুরু করে 36 পর্যন্ত জোড় এবং জোড় সংখ্যা অনেক আছে, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কিন্তু কমই আছে। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা জোড় সংখ্যা কখন হয়? যখন সেটা 10 20 30 40 হয়। বুঝো, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা এবং জোড় কখন কখন হয় দেখো তো। 5 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু দুইটা আলাদা সেট লেখার দরকার নাই, কারণ এটা তুমি নিজেই বের করতে পারতেছো।
5 দ্বারা বিভাজ্য ও জোড়। 5 দ্বারা বিভাজ্য আর জোড় সংখ্যা কখন হয় বলো তো? দেখো 10, 20, 30, তাই না? আর কি কি আছে? 15, 25, 35, ওগুলা কিন্তু 5 দ্বারা বিভাজ্য জোড় সংখ্যা না। তাহলে কি কি আছে? 10, 20, 30, 40 কেন নিব না? কারণ আমাদের লিমিট আছে। তাহলে কয়টা হবে? 3টা, তাই না? তো 5 দ্বারা বিভাজ্য এবং এখানে খেয়াল কাহিনী আছে, এবং বলছে না, মানে 5 দ্বারা বিভাজ্য হইতে হবে, জোড় সংখ্যাও হইতে হবে। আর যেখানে অথবা বলতো তাহলে আমি কি করতাম বলতো? এই 8 থেকে 36 পর্যন্ত সবগুলা জোড় সংখ্যা নিতাম, তারপর আমরা এই 10, 20, 30 নিতাম, ঠিক আছে? আবার তখন আমরা 15, 25, 35 নেওয়া লাগতো, কারণ এরাও তো 5 দ্বারা বিভাজ্য, তাই ওই সবগুলাকে কমন করা লাগতো। বাট এখন আমরা শুধু কমন পার্টটা নিচ্ছি, কেন? কারণ আমাদের কোয়েশ্চেনে এবং বলেছে। যদি অথবা বলতো তাহলে কিন্তু অনেকগুলো হইতো, এত কমে হইতো না, আর অনেকগুলো হইতো। তাহলে এখানে আমাদের সম্ভাবনা কত দাঁড়াচ্ছে? 3/30 বা 1/10, তাই না? আবারও বলি, এবং অথবা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং মানে কমন, অথবা হইলে কমন আনকমন সব, ঠিক আছে? এখন বলছে নাম্বারটা মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে কম হবে, অর্থাৎ এইটাকে ছোট দেখাইতে হবে কার চেয়ে? নাম্বারটা মৌলিক হওয়ার সম্ভাবনার চেয়ে। চলো না মৌলিক হওয়ার সম্ভাবনাটা বের করি। মৌলিক সংখ্যা কে কে আছে আমাদের 7 থেকে 36-এর মধ্যে? চিন্তা করি, 7 নিজে একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো কি কি আছে লিখিত? ভিডিও কি বন্ধ হয়েছে? ঠিক আছে, দেখো মৌলিক সংখ্যা 7 নিজে একটা মৌলিক সংখ্যা, দেখতে থাকি। 11 একটা মৌলিক সংখ্যা, তাই না? তারপর 13 একটা মৌলিক সংখ্যা, 14 মৌলিক সংখ্যা না, 15 না, 16 না, 17 মৌলিক সংখ্যা, 18, 19 মৌলিক সংখ্যা, 20, 21, 22, 23 মৌলিক সংখ্যা, 24, 25, 26, 27 কি মৌলিক সংখ্যা না? 3 নং 27, 28, 29, 29 একটা মৌলিক সংখ্যা, হ্যাঁ 29 মৌলিক সংখ্যা, 31 মৌলিক সংখ্যা, আর নাই। আই হোপ এগুলা ছাড়া আর মৌলিক সংখ্যা নাই। 7, 11, 13, 17, 7, 11, 13, 17, তার মনে করে দেখি, মনে ছিল তো? 7, 11, 13, 17, 19 মৌলিক সংখ্যা, ঠিক আছে। 23 চিন্তা করে, হ্যাঁ 23, 29, 31 মৌলিক সংখ্যা মনে আছে, হ্যাঁ মোটামুটি। তিনটে ভুল হইলে আমাকে একটু কমেন্টে জান। আমার মতে এই 8টাই আছে, এই 8টাই আছে। তাহলে সম্ভাবনা কত দাঁড়াবে? সম্ভাবনা দাঁড়াবে 8/30, বা কাটাকাটি করলে 4 দুগুণা 8, 15 দুগুণা 30। এখন আমাকে বলো 4/15 ইজ গ্রেটার দেন 1/10। তার মানে কি আমাদের প্রমাণটা হয়ে গেল না যে র্যান্ডমলি একটা সংখ্যা যদি পছন্দ করি, নাম্বারটা জোড় এবং 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা যেটা 1/10, এইটা ছোট কার চাইতে? নাম্বারটা মৌলিক হওয়ার সম্ভাবনা। মৌলিক কিন্তু 8টা আছে, সো 8/30 অবশ্যই 1/10 এর চেয়ে বড়। বিশ্বাস না হলে ক্যালকুলেটরে দশমিক দিয়ে করে দেখবা, ঠিক আছে? সো দেখছো ঢাকা বোর্ডে এবার একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন, বড় কোশ্চেন আছে, বাট কোশ্চেন কিন্তু সোজাই আসছে। তারপর আমরা ময়মনসিংহ বোর্ড দেখি। ম্যাথমেটিক্স শব্দের বর্ণগুলো একপাশে শেখে আমাদের দুই বর্ণ দিতে গেলে স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা। আচ্ছা, ম্যাথমেটিক্সের স্বরবর্ণ কে কে আছে দেখো তো? ভাওয়েল, ইংলিশে ভাওয়েল কি কি আছে, তাই না? ভাওয়েল কি কি আছে? ভাওয়েল কি কি আছে? এ ই আই ও ইউ, তাই না? ইংলিশ শিখাইতেছি, এ ই আই ও ইউ। এখন এখানে স্বরবর্ণগুলো একটা বাক্সে রেখে সেখান থেকে দৈবভাবে একটা বর্ণ তোলা হলে বর্ণটি স্বরবর্ণ হওয়া বা ভাওয়েল হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমরা স্বরবর্ণগুলো খুঁজি। এ ই এ আই, কয়টা? 4টা। টোটাল কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। শেষ। এটা হচ্ছে আনসার, বুঝা গেল?
ঠিক আছে, তো পরেরটা দেখি। এটা তো বুঝলামই আমরা সবাই, আশা করি। না বুঝবে, না বোঝার কি আছে, এটা ইজি জিনিস। পরের কোয়েশ্চেন হচ্ছে এক থেকে দুইটি সংখ্যার যোগফল। এক নাম্বার কি বলছে, একটা নিরপেক্ষ ছক্কা দুইবার নিক্ষেপ করা হইলো, বিশাল বড় হবে, প্রবাবিলিটি 1% না। তো দেখো দুইটা ছক্কা নিক্ষেপ করলে কিন্তু বুঝতেছো 36টা হবে, তাই না? ছয়টা থেকে আবার ছয়টা করেছে, 6 6 36টা হবে। তো প্রবাবিলিটি যেহেতু আঁকতে পারো না, আঁকবো না। তো ভাইয়া এরকম বড় ম্যাথের ক্ষেত্রে তোমাদের একটা ট্রিক শিখাই। তোমরা এরকম বড় ম্যাথের ক্ষেত্রে না বক্স করবা। কি করবো ভাইয়া? বক্স করিবে, বক্স। কিরকম বক্স? বক্সের কাজটা কি ভাই? বক্সের কাজ খুব সিম্পল, আমি তোমাকে দেখাই কি করবা। বক্স আঁকবা, বাকিটা আমি সব বুঝাই দিতেছি, কোনো টেনশন নেই। এই এখন বক্স আমরা ছক্কা নিক্ষেপ করতেছি, তাই না? আমরা নিক্ষেপ করতেছি কিন্তু ভাই ছক্কা। সো আমাদের লাগবে ঘর কয়টা? 6টা। 1 2 3 4 এই 5 6 হয়ে গেছে। 1 দুইটা ছক্কা, রাইট? 2 3 4 5 6। দেখো 1 2 3 4 5 6, এটা একটা ছক্কা। আবার 1 2 3 4 5 6, এটা একটা ছক্কা। এখন দুটো যদি নিক্ষেপ করি কি কি আসবে? ভেরি সিম্পল, ফার্স্টে 1 1 আসবে, মানে এখন এইভাবে মিলাও 1 1। এই ঘরে কি বসবে? এই ঘরে উপরে কে আছে? 2, বামে কে আছে? 2। এটা কত হবে? 2 1। তারপরে কি হবে? 3 1। তারপরে হবে 4 1। তারপরে হবে 5 1। তারপরে হবে 6 1। এবার কি হবে বলো তো? 1 2। এটা কি হবে? 2 2। এটা কি হবে? 3 2। এটা কি হবে? 4 2। এটা কি হবে? 5 2। এটা কি হবে? 6 2। তাই না? তাহলে বুঝতেছো সিরিয়ালি 1 1 1 2, এটা হবে 3 1, এটা হবে 3 2, সরি 4 1 হবে পরেরটা, 4 1, এটা হবে 5 1, এটা হবে 6 1। সিরিয়ালি দেখো 2 1 2 2, তারপরে কি 2 3, তারপরটা হবে কি 2 4, তারপরটা হবে কত 2 5, সরি আমি তো ভুল লিখতেছি না, ও আচ্ছা 1 1 1 2 1 3 1 4, আচ্ছা এবার ভুল লিখছি। আরে কি করতেছি, একদম টানা 2 ঘন্টা ক্লাস নিতেছি তো মাথাটা তাহলে গেছে। 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, কারণ আমরা এটাকে আগে নিচ্ছি, এটাকে পরে নিচ্ছি। তাহলে এটা হবে কত? 2 3 2 4 2 5 2 6 3 3 3 4 3 5 3 6 4 3 4 4 4 5 4 6। তাহলে দেখো জিনিসটা 1 1 1 2 1 3 1 4 1 5 1 6, এভাবে প্রত্যেকটা যাবে। তাহলে দেখো তো এখানে কয়টা ঘর হয়েছে? এই 3 6, আর 1 2 3 4 5 6, তাহলে 6 6 কত হয়?
36, তার মানে এখানে 36টা নমুনা ক্ষেত্র আছে। এখন তুমি যদি বাসায় প্রবাবিলিটি ট্রি এঁকে করো, প্রবাবিলিটি ট্রি কেমনে আঁকবা? এই যে একটা ছক্কা 1 2 3 4 5 6, প্রত্যেকটা থেকে আরো 6টা 6টা করে বের হবে। তাহলে প্রথমটা ব্যাখ্যা করি। ছক্কায় ধরো ফার্স্টে এখানে 1 আসলো, তাহলে এখানে কত আছে? 1 এর পর আরেকটা ছক্কা 1 2 3 4 5 6, তাহলে আমাদের কত কত আসবে? 1 1 1 2 1 3 1 4 1 5 1 6। দেখো তো এটা আসছে না? 1 1 1 2 1 3 1 4 1 5 1 6। আবার 2 এর জন্য চিন্তা করো, 2 1 2 2 2 2 2 4 2 5 2 6 3 1 3 2 3 4 3 5 3 6 4 1 4 2 4 3 4 4 4 5 4 6, এভাবে আসতে থাকবে জিনিসটা। তো যেহেতু প্রবাবিলিটি আঁকতে বলে এটা খাতায় আটানোটা খুবই মুশকিল হবে, সম্ভব না হবে, 36টা একটা পেজে আটানো খুবই টাফ। সো এই বক্স করে করবা, ঠিক আছে? বক্স করে করলে কিন্তু অনেক ইজিলি করা যাবে। এখন বলছে 1 নং থেকে 2টি সংখ্যার যোগফল 9 অথবা 9 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা। তাহলে আমাদের এই নমুনা ক্ষেত্রের মধ্যে যে দুইটার যোগফল কত বলছে? 6, 9 এবং 9 এর চেয়ে বেশি। তাহলে দেখো তো 9 কখন? তুমি প্রথম লাইনটা খেয়াল করো, 6 1 সবচেয়ে বড়, তাই না? 6 1 পর্যন্ত কিন্তু 6 1 পর্যন্ত কিন্তু আমরা কত পাই? 7 পাইতেছি যোগফল। 6 2 তে আসলে কত পাইতেছি? 6 7 8। আমাদের লাগবে কত? 9 অথবা 9 এর চেয়ে বড়। তাহলে দেখো 5 আর 3 যোগ করলে 8, 6 আর 3 যোগ করলে কিন্তু 9। এরপর দেখো তো, এরপর দেখো 5 আর 4 যোগ করলে 9, 4 আর 4 যোগ করলে আর, এটা বাদ। এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। তারপর খেয়াল করো 5 আর 4 যোগ করলে 9, 5 5 10, এটা কত? 6 আর 5 11। এরপর দেখো 3 6 9, এইটা এইটা এইটা। সেটা প্যাটার্ন খেয়াল করো, আমি তোমাদের প্যাটার্ন দেখাই। 6 3 যোগ করলে 9, দেখছো কি সুন্দর একটা প্যাটার্ন দাঁড়াইছে। সো এই সংখ্যাগুলো 4 5 6 7 8 9 10, এই 10টা সংখ্যা কি? এই 10টা সংখ্যার মানে ডাইস করলে, মানে ছক্কা নিক্ষেপ করলে যেই ফলাফলগুলো আসে ওদের যোগফল কি 9 অথবা তার চেয়ে বেশি আসে। এটা হচ্ছে আনতেছে দুইটি সংখ্যার যোগফল 9 অথবা তার চেয়ে বড় হওয়ার সম্ভাবনা। তাহলে কয়টা আসছে টোটাল? 4 7 8 9 10। তার মানে এটা আনসার কত হবে? 10। আর টোটাল কত? 36। তাহলে 2 দিয়ে কাটো, 5 দুগুণা 10, এটা কত? 15, 16 দুগুণা 17, 18, 18 দুগুণা 36, কত? 5/18। বুঝছো জিনিসটা ইজি না? জিনিসটা অনেক ইজি না, তাই না? এরপরে গ নাম্বার কি বলছে? যে 2 হতে কমপক্ষে 2h, অ্যাটলিস্ট 2h, কমপক্ষে মানে, আর সর্বোচ্চ ত্রুটি পাওয়ার সম্ভাবনা। তাহলে নিরপেক্ষ মুদ্রা 3 বার নিক্ষেপ করলে আমরা কি কি পাই মনে আছে? 3 বার নিক্ষেপ করলে কি কি ছিল জানি? H H H H H T H T H H T T T H H T H T T T H T T T। এটা ঠিক আছে, আই থিঙ্ক ঠিক লিখছে, তোমরা একটু লিখে মিলাই নিও। আচ্ছা, এখন 3 বার নিক্ষেপ করার পরে বলছে কমপক্ষে 2h পাওয়ার সম্ভাবনা। কমপক্ষে, কমপক্ষে মানে কি? দুইটা সর্বনিম্ন, দুইটার চেয়ে বেশি হলেও সমস্যা নাই। কমপক্ষে 2h পাওয়ার সম্ভাবনা। তাহলে কমপক্ষে দুইটা h কই পাবো? যেমন এখানে 3টাই আছে, এখানেও 2টা আছে, এখানেও 2টা আছে, এটা বাদ, এখানে এটা বাদ, এটা বাদ, এটা আছে। তাহলে কয়টা হইলো? 4টা। টোটাল কয়টা? 8টা। তাহলে সম্ভাবনা কত? হাফ। এটা হলো 1 নাম্বার। আবার 2 নাম্বারটা কি বলছে? যে সর্বোচ্চ ত্রুটি, মানে ত্রুটি সর্বোচ্চ, ত্রুটির চেয়ে কম হইলেও সমস্যা নেই, তাই না? ত্রুটি হচ্ছে সর্বোচ্চ এবং ত্রুটির চেয়ে কম হইলেও ঠিক আছে। সর্বোচ্চ ত্রুটি কই পাবো? তাহলে সর্বোচ্চ ত্রুটি যদি বলি, আমি তোমাকে একটু জিনিস এক্সপ্লেন করি। এই যে লাস্টে যেটা আছে এখানে কিন্তু সর্বোচ্চ ত্রুটির মাত্রা অতিক্রম করে গেছে, তার মানে এটা নেওয়া যাবে না। এখানে 2টা টি আছে, এখানেও আছে, এখানে একটা টি আছে, সর্বোচ্চ বলছে। সো 2টা বা 2টার কম থাকলে হবে। এখানেও আছে, এখানেও আছে, এখানে আছে। কোয়েশ্চেন হচ্ছে ভাই আমি কি এইটা নিব? চলো পক্ষে বিপক্ষে যুক্তি দাঁড় করাই। আমাদের কোয়েশ্চেনে বলছে গেটিং অ্যাটমোস্ট ত্রুটি, সর্বোচ্চ ত্রুটি, মানে ত্রুটি হচ্ছে সর্বোচ্চ, এটা হচ্ছে বার, ওটার নিচেও পাইতে পারি। তো ত্রুটি সর্বোচ্চ, ওর চেয়ে কম কি? টি,
ওর চেয়ে কম কি একটাও টি না। তো সর্বোচ্চ টুটি যখন আমি লিমিট সেট করে দিই, সর্বোচ্চ টুটি পাওয়া লিমিট, ম্যাথটা কিন্তু কমপক্ষে 2h, সর্বোচ্চ টুটি মানে ওটার চেয়ে কমও হতে পারবে। সো ট্রিপল এইচ কি, টুটিকে সর্বোচ্চ, ট্রিপল এইচ কি টুটির চেয়ে কম না, সেটা তো অবশ্যই নিতে হবে না। কেন নিব ভাই? টি তো নাই ভাই, তোমাকে বলছি সর্বোচ্চ 2টা টি নিতে পারবা। তো ভাই আমরা সর্বোচ্চ 2টা টি নিতে পারবো, এর চেয়ে বেশি নিতে পারবো না, আমি তো একদম টি নিলামই না। তাও তো সেটা ওই লিমিটের মধ্যেই পড়তেছে না, যে আমি সর্বোচ্চ 2টা টির চেয়ে কমই নিচ্ছি, নিই না একটা, সেটা অন্য বিষয়। তার মানে এখানে কয়টা হবে, জাস্ট এইটা বাদ পড়তেছে, তাহলে এটা হচ্ছে 7/8। এই হচ্ছে আমাদের ম্যাথের আনসার। ওকে, সো এই ছিল মোটামুটি। দেখছো যে ম্যাথগুলো আসলে রিপিটেটিভ। সো আমি তোমাদেরকে বলবো যে রাজশাহী বোর্ডের ম্যাথটা দেখে একটু ট্রাই করবা, ওই যে বল উঠাইছে ওই টাইপের অঙ্ক, সেইটা একটু তোমরা সবাই হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক করে কোথায় সাবমিট করবা, আমাদের একটা গ্রুপ আছে, ব্ল্যাকবোর্ড এডু হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ। আর আমার ফেসবুক পেজ বলো, ইউটিউব চ্যানেল বলো, এটার নাম হচ্ছে অমিয় আর অঙ্ক। সো এখানেও চাইলে তুমি মেসেজ করে রাখতে পারো ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট সেকশনে, আমি ইনশাল্লাহ তোমাদের রিপ্লাই করে দিব। অ্যান্ড যে কোনো প্রবলেম থাকলে জানাবা। অ্যান্ড আমাদের কিন্তু একটা কোর্স আছে, টেস্ট পেপার সলভিং কোর্স, যেখানে কিন্তু আমরা এই যে টেস্ট পেপার সলভ করা স্টার্ট করছি না, এখন আমরা বিভিন্ন বোর্ডের আর স্কুলের কোশ্চেনগুলো সলভ করব। সো টেস্ট পেপার সলভিং কোর্সটা সবাই ভর্তি হয়ে যায়, খুবই অল্প প্রাইস, মনে 499 টাকা, এখন বোধহয় 1000 টাকা। যাই হোক, কথাবার্তা বলে নিও, সেখানে ইজিলি ভর্তি হবা। কেমনে ভর্তি হওয়ার জন্য তোমাকে যেতে হবে আমাদের ব্ল্যাকবোর্ড এডুর ওয়েবসাইটে, blackboardedu.com। ওকে, অথবা আমাদের ব্ল্যাকবোর্ড এডুর যে ফেসবুক পেজ আছে ওখানে মেসেজ দিলেও হবে, বা ওখানে দেখবো, ওখানে একের সময় এক অফার থাকে। ঠিক আছে, সো ভালো করে পড়ো। আশা করি এই ক্লাসটা বাংলা ইংলিশ ভার্সন দুইটা স্টুডেন্টের জন্য অনেক হেল্পফুল হয়েছে। আমি যত কম্প্যাক্ট ক্লাস নেওয়া যায় ট্রাই করছি। দেন এগেন কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।